হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? সো আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 2 এর গতি চ্যাপ্টার সম্পর্কে কথা বলবো। সো আমরা এই চ্যাপ্টারে কিছু বেসিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখার পর আমরা সরাসরি সিকিউ সলভে চলে যাব। সো ফার্স্টে যে আমরা সূত্রগুলো একটু দেখব, সূত্রগুলোর ক্ষেত্রে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে বেগ। বেগ জিনিসটা কি? বেগ জিনিসটা হচ্ছে সরণ বাই সময়। দ্রুতি, দ্রুতি হলো দূরত্ব ডিভাইড বাই সময়। এবার যদি বেগটা না হয়, যদি গড় বেগ হয়, তাহলে গড় বেগ মানে হচ্ছে মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করব। সো মোট সরণ ডিভাইড বাই মোট সময়। আমরা যদি বলি গড় দ্রুতি, গড় দ্রুতিকে কি লিখব? গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। অনেক ক্ষেত্রে গড়বেগকে এভাবেও প্রকাশ করা হয়ে থাকে। গড়বেগকে আমরা ভি বার দিয়ে প্রকাশ করতে পারি। ভি বার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2। এটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা গতির কিছু সূত্র দেখব। সো গতির কিছু সূত্রের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ত্বরণ। সো ত্বরণ এই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। বা এটাকে অনেক সময় কি ফর্মে লেখা হয়? এটাকে অনেক সময় এই ফর্মে লেখা হয়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যেখানে ভি মানে কি শেষ বেগ, ইউ মানে আদি বেগ, এ মানে হচ্ছে ত্বরণ, টি মানে হচ্ছে সময়। সো এই ক্ষেত্রে যদি আমরা অতিক্রান্ত দূরত্বের সূত্র লিখি, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। অতিক্রান্ত দূরত্বের আমরা আরো একটা সূত্র ইউজ করতে পারি, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এই দুটো সূত্র আমরা কখন ইউজ করব? যখন বস্তুটি সমতরণে গতিশীল থাকবে তখন। এটাও সমতরণের জন্য। সো বস্তুটি যখন সমতরণে গতিশীল থাকবে এবং তার যখন সময় দেওয়া থাকবে তখন এই সূত্রটা ইউজ করবো। কিন্তু তোমার কাছে যদি সময় দেওয়া না থাকে তখন আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। সো এটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছি। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র দেখব। সো পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে পরন্ত বস্তু চিন্তা করলাম এই একটা বস্তু, সেই বস্তুটা একটা উচ্চতা থেকে পড়তেছে। চিন্তা করলাম এটা হচ্ছে সেই এইচ উচ্চতা থেকে বস্তুটা পড়তেছে। সো এই ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো পাবো সেই সূত্রগুলো কাইন্ডলি এটার মতো সেম, কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে এই ত্বরণের জায়গায় শুধুমাত্র কাজ করে অভিকর্ষ স্তর। সো এই ক্ষেত্রে দেখো আমি কি লিখতে পারি? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ফুল সেম। এবার এই ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্বকে এস না দিয়ে প্রকাশ করে এইচ দিয়ে প্রকাশ করছি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটার মতো। এবার আমি থার্ড যে সূত্রটা লিখতে পারি সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এটার মতো। এটা বুঝতে পারছি। এবার পরন্ত বস্তুর ক্ষেত্রে তার আদি বেগটা কত হয়ে যায়? 0 হয়ে যায় এবং তার একটা শেষ বেগ থাকে। এবার আমরা আসি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বিষয়টা কেমন? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এমন, তুমি একটা বস্তুকে একটা বেগে নিক্ষেপ করলা, ইউ একটা বেগে তুমি নিক্ষেপ করলা, তার কারণে বস্তুটা একটা হাইটে উঠবে। সেই হাইটে ওঠার পর বস্তুটা বেগ কত হয়ে যাবে? জি। তাহলে এইটা হচ্ছে সেই অতিক্রান্ত দূরত্ব এইচ। সো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন হবে? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। সো এখানে যে জিনিসটা একটু মনে রাখতে হবে, যদি পরন্ত বস্তু হয় তখন ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি মানে পজিটিভ, আর যদি নিক্ষিপ্ত বস্তু হয় তখন ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। অতিক্রান্ত দূরত্বের সূত্রটাও কাইন্ডা সেম, এইচ ইকুয়াল টু কত হবে? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা কি ছিল? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর এখানে আরেকটা সূত্র কত কি হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। সেটা কাইন্ডা বুঝতে পারছি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেটা মাইনাস হবে এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে সেটা প্লাস হবে। এবার তোমার যদি সমবেগ দেওয়া থাকে, সমবেগ হলে যে সূত্রটা হয় সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এটা হচ্ছে সমবেগের জন্য। তো টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এসটিএইচ। সেক্ষেত্রে সূত্রটা কি? ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। সো আশা করি সবগুলো সূত্র বুঝতে পারছি। এখন আমরা সরাসরি সিকিউ সলভে চলে যাব। সো এখানে আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে? বলছে একটা বস্তুকে এ বি সি পথে এ থেকে সি তে নিয়ে যাওয়া হলো। তাহলে আমি একটা বস্তুকে এ থেকে আমি এ বি সি পথে সি তে নিয়ে গেছি। আমার কোশ্চেন বলছে দূরত্ব এবং সরণের পার্থক্য বের করতে।
সো দেখো আমাদের যে জিনিসটা একটু জানা লাগবে, দূরত্ব জিনিসটা কি আর সরণ জিনিসটা কি। দূরত্বটা হচ্ছে তুমি যে পথেই যাও না কেন অতিক্রান্ত যে তুমি পথটা, সেই পথের দৈর্ঘ্যটা হচ্ছে দূরত্ব। আর সরণটা হচ্ছে নির্দিষ্ট দিকে যে দূরত্বটা, সেটা হচ্ছে সরণ। এবার একটা উদাহরণ দিলে তুমি ভালো বুঝতে পারবা। দেখো আমি যদি তোমাকে বলি তুমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এইভাবে ঘুরে টুরে তুমি বি পয়েন্টে আসলাম, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে? অতিক্রান্ত দূরত্ব হবে এই যে তুমি যে অতিক্রম করতেছো পথটা, এটার দৈর্ঘ্য। কিন্তু সরণটা কতটুকু হবে? সরণটা যেটা হবে আদি বিন্দু আর শেষ বিন্দু এর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, সেটাকে আমরা বলবো সরণ। তো আশা করি দূরত্ব এবং সরণের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছি। এবার আমরা আসি ম্যাথটাতে কিভাবে আমরা দূরত্ব এবং সরণ বের করতে পারবো। দেখো এ বি সি, তুমি এইটুকু তুমি দূরত্ব অতিক্রম করছো। এবার চিন্তা করো তো, এই টোটালটা তো তোমার একটা বৃত্ত, তাহলে তুমি এই বৃত্তে এ থেকে ঘুরে যদি আবার এতে ব্যাক করতা, তাহলে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করতা? বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করতাম। এবার আমি তো এ থেকে সিতে আসতেছি, তাহলে এ থেকে সিতে আসা মানে কি? আমি টোটাল বৃত্তের অর্ধেক দূরত্ব অতিক্রম করতেছি। ক্লিয়ার নাকি বুঝতে পারিনি? সো টোটাল বৃত্তের অর্ধেক দূরত্ব অতিক্রম করা মানে কি? আমি বৃত্তের পরিধির অর্ধেক দূরত্ব অতিক্রম করতেছি। তাহলে এখানে দূরত্ব কত হবে? বৃত্তের সেই পরিধি ডিভাইডেড বাই 2। তাহলে বৃত্তের পরিধি কত? 2 পাই আর ডিভাইড বাই 2। তাহলে এখানে কত থেকে যাবে? পাই আর। যেখানে বৃত্তের ব্যাসার্ধটা কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। তাহলে পাই এর মান তো আমরা জানি 3.1416, আর 4 সেন্টিমিটারকে আমরা কিসে কনভার্ট করতে হবে? মিটারে। আর আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে যদি সেন্টিমিটারে কনভার্ট করতে, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে চাই, তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। সেটা যদি ভাগ করি 3.1416 into 4 divided by 100, so এটা আসে 0.126 মিটার। এবার আমরা যদি সরণ দেখি, তাহলে সরণটা কত হবে? দেখো সরণের ক্ষেত্রে আদি বিন্দু কোনটা? এ। এখান থেকে সে স্টার্ট করছিল, পৌঁছাইছে কোথায়? এ বি সি পথে, সি তে পৌঁছাইছে। তাহলে এ আর সি এর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব কত? এসি। তাহলে এসিটা কি? বৃত্তের ব্যাস। তাহলে এখানে সরণ কার সমান? বৃত্তের ব্যাসের সমান। আর আমরা জানি বৃত্তের ব্যাস কত হয়? 2r। তাহলে 2 into 4 সেন্টিমিটার, তাহলে 4 ডিভাইড বাই 100, তাহলে 2 into 4 ডিভাইড বাই 100, এটা হচ্ছে 0.08 মিটার। তাহলে আমরা যদি দূরত্ব এবং সরণের পার্থক্য বের করি, তাহলে পার্থক্য কত হবে? 0.126 minus 0.08। সো 0.126 minus 0.08 যদি করা হয় তাহলে আসে 0.046 মিটার। সো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছি। আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলছে? আমরা নেক্সট কোশ্চেনটা যদি একটু দেখি, একটা সাইকেল চলার গতিপথ ও সময় নিম্নরূপ। সো এটা হচ্ছে সেই গতিপথটা দেওয়া, যেখানে সাইকেলটা এ থেকে বি তে যাচ্ছে, বি থেকে সি তে যাচ্ছে, সি থেকে ডি তে যাচ্ছে, ডি থেকে ই তে যাচ্ছে। এবার দেখো অনেকে এ থেকে বি তে এটাকে 3 মিটার মনে করতে পারে, এটা কিন্তু আসলে 3 মিটার না, এটা হচ্ছে 3 মিনিট। বি থেকে সি তে এটা 4 মিনিট সময় লাগে, সি থেকে ডি তে যেতে তার 5 মিনিট সময় লাগে, ডি থেকে ই তে যেতে তার 3 মিনিট সময় লাগে। এবার তাদের দূরত্বগুলো দেখো দেওয়া আছে, এ বি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডি সমান সমান কত? 1 কিলোমিটার। তাহলে প্রত্যেকটা এ বি বিসি সিডি ডি প্রত্যেকটা কত? 1 কিলোমিটার। আর একটা কি দেওয়া আছে ডাটা? এই মানে হচ্ছে কি? দেখো তো এই আদি পয়েন্ট আর এই শেষ পয়েন্টের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, এটা তোমার এই দেওয়া আছে, সেটা কত? 3 কিলোমিটার। তোমার কোশ্চেনে কি বের করতে বলছে? কোশ্চেনে তোমাকে বের করতে বলছে গড় বেগ এবং গড় দ্রুতি। গড় বেগ এবং গড় দ্রুতি বের করতে বলছে। সো আমরা এটা কিভাবে করতে পারি? আমরা পড়ছিলাম গড় বেগ মানে কি? গড় বেগ মানে হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। সো দেখো তুমি যদি এখানে চিন্তা করো, দেখো তো তার মোট সরণ কতটুকু? এ থেকে এসে যাত্রা করে ইতে পৌঁছাইছে, তাহলে মোট সরণ হচ্ছে কার সমান? আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটাই তার সরণ। তাহলে সরণ কতটুকু? এই সময়। তাহলে এখানে তার মোট সরণ কতটুকু? মোট সরণ হচ্ছে এ। আর মোট সময় কতটুকু দেখো তো? তার এ থেকে ইতে যেতে কতটুকু সময় লাগছে? 3 মিনিট প্লাস 4 মিনিট প্লাস 5 মিনিট প্লাস 3 মিনিট, তাহলে 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 3। এই এর মান কত দেওয়া আছে? 3 কিলোমিটার। সো 3 কিলোমিটারকে আমরা কিসে কনভার্ট করে নিব? মিটারে। তাহলে 3 গুণ 1000। আর 4 আর 3 7, তার 5 12, আর 3 15। 15 কি? মিনিট। সো 15 মিনিটটাকে আমরা কিসে কনভার্ট করে নিব?
সেকেন্ডে, তাহলে 15 ইন্টু 60। সো আশা করি বুঝতে পারছি। সো এটা যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে, 3 ইন্টু 1000 ডিভাইড বাই 15 গুণ 60। সো এটা হচ্ছে 3.33 মিটার পার সেকেন্ড। এবার আমরা যদি গড় দ্রুতি বের করি, গড় দ্রুতি আমরা কি পড়ছিলাম, গড় দ্রুতি আমরা পড়ছিলাম মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে দেখো এখানে মোট দূরত্ব কতটুকু, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি। তাহলে মোট দূরত্ব কার কার সমান, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি। এর মোট সময় কত, এ থেকে বিতে যেতে 3 মিনিট লাগে, বি থেকে সিতে যেতে 4 মিনিট লাগে, সি থেকে ডিতে যেতে 5 মিনিট লাগে, ডি থেকে ইতে যেতে 3 মিনিট লাগে। তাহলে কত, 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 3। আর এ বি বিসি সিডি ডি সবগুলোর মান কত, 1। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 মানে কত হয়ে যাবে, 4 কিলোমিটার। সো 4 কিলোমিটার ডিভাইড বাই কত, 15 মিনিট। এবার এটাকে আমরা এস এককে কনভার্ট করতে পারি। 1 কিলোমিটার মানে কত, 1000 মিটার, আর 15 মিনিট মানে কত, 15 গুণ 60 সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করে লিখি, 4 গুণ 1000 ডিভাইড বাই 15 ইন্টু 60, তাহলে এটা হচ্ছে 4.44 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো আমরা পেয়ে গেলাম গড় বেগ পেয়ে গেছে এবং গড় দ্রুতি পেয়ে গেছে। এবার আমাদের পার্থক্য বের করতে বলছে, তাহলে পার্থক্য কত হয়ে যাবে, 4.44 মাইনাস 3.33। সো 4.44 মাইনাস 3.33, এটা হচ্ছে 1.11 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি ম্যাথটা। পরবর্তী কোশ্চেনে আমাদের কি আছে, পরবর্তী কোশ্চেনে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। সো গ্রাফের ক্ষেত্রে বেগ বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে। সো বেগ বনাম সময়ের গ্রাফের ক্ষেত্রে কেমন দেওয়া আছে, এদিকে একটা সরলরেখা, একটা সরলরেখা, একটা সরলরেখা, একটা সরলরেখা। এটা আসলে কি বোঝাচ্ছে, এর দ্বারা বোঝাচ্ছে দেখো যখন 0 তখন তার বেগ কত 0, যখন 1 তখন তার একটা মান আছে, যখন 2 তখনও তার একটা মান আছে। তার মানে বিষয়টা হচ্ছে এমন, তাহলে এখানে তার বেগ কি হচ্ছে, বাড়তেছে। পরবর্তীতে আসি, 2 তে দেখো তার বেগ 5 মিটার পার সেকেন্ড, 3 তে এসেও তার বেগ কত 5 মিটার পার সেকেন্ড, 4 এ এসেও তার বেগ কত 5 মিটার পার সেকেন্ড, 5 এ এসেও তার বেগ কত 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি এই 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সে সমত্বরণে যাচ্ছে, 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত সে সমবেগে যাচ্ছে। আবার দেখো এই 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত সে আবার সমত্বরণে যাচ্ছে। আবার যখন এই 6 থেকে 9 সেকেন্ড পর্যন্ত সে আবার সমত্বরণে যাচ্ছে, কিন্তু এটাকে আমরা বলি সমমন্দন। কারণ দেখো আস্তে আস্তে তার বেগ কমছে। কারণ দেখো 6 সেকেন্ডে তার বেগ ছিল কত 7, 7 সেকেন্ডে দেখো তার বেগ এতটুকু, দেখো বেগ কমে গেছে। 8 সেকেন্ডে দেখো তার বেগ আরো কমে গেছে। যখন 9 সেকেন্ডে আসে তখন তার বেগ কত হয়ে গেছে 0। সো এখানে যে জিনিসটা একটু মনে রাখতে হবে, যদি তুমি কখনো এরকম কোনো গ্রাফ দেখো যে এদিক বরাবর তোমার বেগ দেওয়া আছে এবং এদিক বরাবর তোমার সময় দেওয়া আছে, তো সেক্ষেত্রে যে জিনিসটা একটু মনে রাখবা, যদি এমন কখনো নির্দেশ করে, এইটা নির্দেশ করে সমতরণ, এইটুকু নির্দেশ করে সমবেগ, এটাও কি নির্দেশ করে সমতরণ। আর এখানে দেখো বেগের মান কমতেছে, এই জন্য এটাকে কি নির্দেশ করে, সমমন্দন। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এবার আমরা এই ম্যাথটা দেখি যে ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো আমাকে বলছে 0 থেকে 5 সেকেন্ডে, মানে বস্তুটি প্রথম 5 সেকেন্ডে অতিক্রমণ দূরত্ব, তাহলে এই 0 থেকে 5 সেকেন্ডে অতিক্রমণ দূরত্ব বের করতে বলছে। দেখো 0 থেকে 5 সেকেন্ডে কি আমি একবার অতিক্রমণ দূরত্ব বের করতে পারবো না? কেন পারবো না? কারণ সে 0 থেকে 2 সেকেন্ডে সমত্বরণে গেছে, তারপর 2 থেকে 5 সেকেন্ডে সমবেগে গেছে। তাহলে আমার আলাদা আলাদাভাবে বের করতে হবে। তাহলে ফার্স্ট আমি 0 থেকে 2 সেকেন্ডে অতিক্রমণ দূরত্ব বের করব, তারপর 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড অতিক্রমণ দূরত্ব বের করব। আশা করি বুঝতে পারছি। সো আমার যে কাজটা হবে, 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটাকে আমি S1 বললাম। এবার দেখো তো 0 থেকে 2 সেকেন্ড এইটুকু সময় সে কিভাবে যাচ্ছে, 0 থেকে 2 সেকেন্ডের ক্ষেত্রে সে সমত্বরণে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সে যাচ্ছে কি হবে, সমত্বরণের ক্ষেত্রে। তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমরা সমত্বরণের সূত্র ইউজ করব। তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি,
s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বুঝতে পারছি? এবার দেখ 0 সেকেন্ডে তার বেগ কত? 0, এর জন্য তার আদি বেগটা কত হয়ে যাবে? 0। টাইম কতটুকু? 0 থেকে 2 সেকেন্ড, তাহলে টাইম কতটুকু? 2 সেকেন্ড প্লাস হাফ। দেখো তো তুমি কি এখানে ত্বরণের মান জানো? তুমি এখানে ত্বরণের মান জানো না, তাহলে তোমার কাজ কি? ত্বরণটা বের করে নাও। দেখো তো ত্বরণটা আমরা কিভাবে বের করে নিতে পারি? ত্বরণের আমরা সূত্র জানি, a ইকুয়াল টু কত? v মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে দেখো তো 0 থেকে 2 সেকেন্ডের জন্য শেষ বেগটা কত? 5, আদি বেগটা কত? 0। তাহলে শেষ বেগ কত? 5, আদি বেগ 0, সময় কতটুকু? 2। তাহলে এখানে কত হয়ে যাবে? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে ত্বরণের মান কত? 2.5 আর সময়ের মান 2 স্কোয়ার। তাহলে তুমি যদি এখানে করো তাহলে কত আসবে? হাফ ইন্টু 2.5 ইন্টু 2 স্কোয়ার, সো এখানে আসবে 5 মিটার। সো এটা বুঝতে পারছি। সো তুমি এই 0 থেকে 2 সেকেন্ডের দূরত্ব তুমি অন্যভাবেও বের করতে পারতা। কিভাবে বের করতে পারতা? দেখো, তোমার এখানে ত্বরণ দেওয়া ছিল না, তুমি এখানে ত্বরণটা বের করে নিয়ে তারপর এটা করছো। তুমি চাইলে এইভাবেও করতে পারতা, s ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এই সূত্রটা ইউজ করে করতে পারতা। কেন? কারণ দেখো তুমি 0 সেকেন্ডে আদি বেগ জানো, 2 সেকেন্ডে তার শেষ বেগটাও জানো, সেটা কত? 5। তাহলে তোমার এখানে ত্বরণটা বের করা লাগবে না। তাহলে দেখো 0 প্লাস 5 ডিভাইড বাই 2, আর টাইম কত? 0 থেকে 2 সেকেন্ড, তাহলে 0 থেকে 2 সেকেন্ড মানে কত? 2। সো এটা যদি তুমি সেই ক্যালকুলেট করো তাহলে সেমই অ্যান্সার আসবে, 5/2 ইন্টু 2, সো 5 মিটার। সো আশা করি বুঝতে পারছি। তাহলে আমার 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত অতিক্রমণ দূরত্ব বের করা শেষ। এবার আমি বের করবো 2 থেকে 5 সেকেন্ড। এবার দেখো 2 থেকে 5 সেকেন্ড সে কিভাবে যায়? 2 থেকে 5 সেকেন্ড সে সমবেগে যায়। আর আমরা সমবেগের সূত্র কি জানি? s ইকুয়াল টু vt। তাহলে 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের জন্য, তাহলে 2 থেকে 5 সেকেন্ডের জন্য সে কিভাবে যায়? সমবেগে যায়। আর সমবেগে অতিক্রমণ দূরত্বের সূত্র কি? s ইকুয়াল টু vt। তাহলে দেখো তো এখানে বেগ কতটুকু দেওয়া আছে? দেখো বেগ তার মান কত? 5। তাহলে বেগ হচ্ছে 5, সময় কতটুকু? দেখো 2 থেকে 5, তাহলে 2 থেকে 5 না, এইটুকু হচ্ছে তোমার 0 থেকে 2 মানে 2। তাহলে তোমার এইটুকু হচ্ছে 2 দেওয়া, আর এইটুকু হচ্ছে তোমার 5 দেওয়া। তাহলে তোমার তো এইটুকুর মান লাগবে, তাহলে 5 মাইনাস 2। বুঝতে পারছি আশা করি। সেখানে ভি এর মান কত দেওয়া? ভি এর মান হচ্ছে 5, আর টি এর মান কত দেওয়া? 5 মাইনাস 2। তাহলে তুমি যদি বের করো 15 মিটার। তাহলে তুমি যদি টোটাল অতিক্রমণ দূরত্ব বের করো, 0 থেকে 2 সেকেন্ড অতিক্রমণ দূরত্ব 5 মিটার, আর 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড অতিক্রমণ দূরত্ব 15 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু কত? s1 প্লাস s2, 5 প্লাস 15 সমান 20 মিটার। সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছি ম্যাথটা। এবার পরের কোশ্চেনটা কি বলছে? পরের কোশ্চেনটা বলছে উদ্দীপকের গ্রাফ থেকে ত্বরণ সময় লেখচিত্র আঁকো এবং গ্রাফের প্রতিটি অংশ ব্যাখ্যা করো। তাহলে আমার এই যে গ্রাফ আছে, এই গ্রাফ থেকে আমার ত্বরণ সময় লেখচিত্র আঁকতে হবে। আমার কি দেওয়া আছে? বেগ বনাম সময় দেওয়া আছে। এবার দেখো একটু আগে আমরা দেখছিলাম ও এটা কি ছিল? সমত্বরণ। এবিটা কি ছিল? সমবেগ। বিসিটা কি ছিল? সমত্বরণ। এবং সিডিটা কি ছিল? সমমন্দন। তাহলে আমার কাজ কি? ত্বরণ সময় যদি লেখচিত্র আঁকতে হয় তাহলে আমার কি প্রত্যেকটা পয়েন্টের পয়েন্টে আমার কি বের করা লাগবে? ত্বরণ বের করা লাগবে। এবার ও এ যেহেতু সমত্বরণ, তাহলে প্রত্যেকটা পয়েন্টের ত্বরণ কি? সেম। তাহলে আমি ও এর জন্য আগে ত্বরণ বের করে নিব। এবি সমবেগ, তাহলে এরও প্রত্যেকটা পয়েন্টে তোমার ত্বরণ সেম থাকবে। বিসি এটাও সে কিভাবে যাচ্ছে? সমত্বরণে যাচ্ছে, এর ক্ষেত্রেও প্রত্যেকটা পয়েন্ট আমি ত্বরণ বের করে নিব। এবং সিডি এটা কিভাবে যাচ্ছে? সমমন্দনে যাচ্ছে। এবার যদি আমি বের করি ও এর জন্য যদি ত্বরণ বের করতে চাই, তাহলে ও এ অংশে সে কিভাবে যায়? ও এ অংশে সে সমত্বরণে যায়। সো এই অংশে সমত্বরণের জন্য a ইকুয়াল টু সূত্র কি? a ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইড বাই টি। দেখো তো ও এর জন্য শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 5, আদি বেগ কত? 0। তাহলে 5 মাইনাস 0 ডিভাইড বাই টি, টি এর মান কত? 2। তাহলে কত হয়ে যাবে? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে আমরা যদি এবি নিয়ে কাজ করি, দেখো তো এবি সমবেগ, তাহলে এবি হচ্ছে সমবেগের ক্ষেত্রে। তাহলে সেই সমবেগের ক্ষেত্রে
যদি ত্বরণ বের করি তাহলে ত্বরণের সূত্র কি ইকুয়াল টু কি v মাইনাস ইউ ডিভাইড বাই টি। দেখো তো এ বি, তাহলে শেষ বেগ বি, বিতে মান কত 5, আবার এতে মানও কত 5, আর আমরা জানি সমবেগের ক্ষেত্রে তার ত্বরণ কত হয়ে যায় 0। সময় কতটুকু, তাহলে সময় হচ্ছে এটা 5 মাইনাস 2 মানে হচ্ছে 3, তাহলে 5 মাইনাস 2 ইকুয়াল টু 3, তাহলে এখানে আলটিমেটলি কত হয়ে যাবে 0, কারণ সমবেগের ক্ষেত্রে আমরা জানি কি তার ত্বরণটা কত হয়ে যায় 0 হয়ে যায়। এরপরে যদি আমরা আসি বিসি, সো বিসিতে সে কিভাবে যাচ্ছে সম ত্বরণে যাচ্ছে, তো সমত্বরণে এখানে কি হয়ে যাবে a ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইড বাই টি। দেখো তো সি পয়েন্টে তার বেগ কত, সি পয়েন্টে তার বেগ হচ্ছে শেষ বেগ সেটা হচ্ছে কত 7, বি পয়েন্টে তার বেগ কত 5, তাহলে 7 মাইনাস 5। এবার দেখো টাইম কতটুকু দেওয়া আছে বি থেকে সি, তাহলে বি তে হচ্ছে টাইম হচ্ছে 5, সি তে টাইম হচ্ছে 6, তাহলে টাইম কতটুকু 6 মাইনাস 5। সো কিভাবে আসছে কাইন্ড অফ বুঝতে পারছি, সো এটা হচ্ছে তোমার সেই 6, এটা হচ্ছে তোমার সেই 5, তাহলে ডিফারেন্স কতটুকু, এইটুকু 6 এবং এইটুকু 5, তাহলে ডিফারেন্স হচ্ছে এইটুকু, তাহলে এইটুকু হচ্ছে তোমার সেই 6 মাইনাস 5 মানে হচ্ছে 1, তাহলে এখান থেকে তুমি যদি করো তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর তুমি যদি সিডি নিয়ে কাজ করি, তাহলে সিডিতে সে কিভাবে যাচ্ছে সমমন্দনে, সো এখানে ত্বরণ কত হয়ে যাবে a ইকুয়াল টু কত v মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে দেখো তো যখন সে ডি তে চলে আসে তখন তার শেষ বেগ কত, তখন তার শেষ বেগ 0, আদি বেগ কত, আদি বেগ হচ্ছে 7, তাহলে 0 মাইনাস 7, টাইম কতটুকু দেখো সি থেকে ডি, তাহলে সি তে টাইম কত ছিল 6, ডি তে টাইম কত 9, তাহলে কত হয়ে যাবে 9 মাইনাস 6, তাহলে এখানে কত হয়ে যাবে মাইনাস 7 ডিভাইডেড বাই 3, সো মাইনাস 7 ডিভাইড বাই 3 যদি আমরা করি মাইনাস 2.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এবার আমরা যদি গ্রাফটা আঁকি, গ্রাফটা কিভাবে আমরা আঁকতে পারি, সো গ্রাফটার ক্ষেত্রে যে কাজটা আমরা করব, এদিক বরাবর আমরা ত্বরণ নিব, আর এদিক বরাবর সময় নিব, সময় হচ্ছে সেকেন্ড, আর ত্বরণটা কিসে মিটার পার সেকেন্ড স্কয়ার। টাইম কত কত আছে, টাইম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখো তো ত্বরণের সর্বোচ্চ মান কত 2.5, তারপর 0 2 মাইনাস 2.3, তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 2.5, তাহলে সর্বোচ্চ মান আমি মনে করি এটা তোমাকে বললাম সেই 2.5, আর একটা মান কত আছে 2, তাহলে নিশ্চয়ই কাছাকাছি একটা মান এই যে 2, আর সর্বনিম্ন মান কত 0 আর কত মাইনাস 2.33, তাহলে 0 তো এটা, মাইনাস 2.33 কোনটা এই যে নিচের দিকে। সো এটা পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো ও এতে তার ত্বরণ কত 2.5, তাহলে ও থেকে এ মানে কত 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত, তাহলে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত, তারপর কতটুকু ত্বরণ কাজ করতেছে 2.5, তাহলে 0 সেকেন্ডে কাজ করতেছে 2.5, 1 সেকেন্ডেও কাজ করতেছে 2.5, 2 সেকেন্ডেও কাজ করতেছে কত 2.5, বুঝতে পারছি। এবার দেখো 2 থেকে 5 সেকেন্ড সে কিভাবে যাচ্ছে, 2 থেকে 5 সেকেন্ড সমবেগে যাচ্ছে, তাহলে এখানে তার ত্বরণ কত 0, তাহলে দেখো এই 0 এই 0 এই 0 এই 0, এই হচ্ছে তোমার সেই, এইটাকে আমি সেই নিচে নামিয়ে দিচ্ছি, এটা 2.5 থেকে 0 তে চলে আসছে। এবার দেখো বিসি তে তার ত্বরণ কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে বিসি মানে কতটুকু, বিসি মানে 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডে তার উপর ত্বরণ কতটুকু কাজ করতেছে 2, 6 সেকেন্ডে তার উপর ত্বরণ কতটুকু কাজ করতেছে 2, সো এই যে 5 সেকেন্ডে তার উপর ত্বরণ কাজ করতেছে 2, 6 সেকেন্ডে তার উপর ত্বরণ কাজ করতেছে 2। এবার দেখো 6 সেকেন্ড থেকে 9 সেকেন্ড পর্যন্ত তারপর ত্বরণ কতটুকু কাজ করতেছে মাইনাস 2.33, তাহলে যখন সে 6 সেকেন্ডে চলে আসে তখন তার উপর ত্বরণ কাজ করতেছে মাইনাস 2.33, 7 সেকেন্ডও কাজ করতেছে মাইনাস 2.33, 8 সেকেন্ডও মাইনাস 2.33, 9 সেকেন্ডও কাজ করতেছে মাইনাস 2.33। সো এই যে আমি এটা যোগ করে দিলাম, এবার এটাকে আমি, এবার দেখো 9 সেকেন্ডে এসে মাইনাস 2.33, এটাকে আমি এখানে যোগ করে দিচ্ছি। কেন যোগ করে দিচ্ছি, কারণ এখানে শেষ বেগ কত হয়ে গেছে 0। সো আশা করি গ্রাফটা ভালোভাবে বুঝতে পারছি।
এবার এখানে তোমাকে গ্রাফের প্রতিটা অংশ ব্যাখ্যা করতে বলছে। এবার কেন তোমরা প্রতিটা অংশ ব্যাখ্যা করতে ইজিলি পারবা। দেখো এতে সমতরণ নির্দেশ করতেছে, তার মানে তার প্রত্যেক সময়ে কি হচ্ছে, তার বেগটা বাড়তেছে, কিন্তু বেগটা কিভাবে বাড়তেছে, সমহারে বাড়তেছে। এবিতে কি নির্দেশ করতেছে, সমবেগ। সমবেগ কেন নির্দেশ করতেছে, কারণ তার এখানে কত, ত্বরণটা কত, 0, মানে তার এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। বিসিতে সে কি নির্দেশ করতেছে, বিসিতে নির্দেশ করতেছে সমতরণ, মানে এখানে বেগটা সমান হারে বাড়তেছে এবং কতটুকু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে। এবং সিডিতে তার মন্দন হচ্ছে, সেটা কত, -2.33 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন। তার কারণে সে ডি বিন্দুতে এসে তার কি হয়ে যাচ্ছে, শেষ বেগটা 0 হয়ে যাচ্ছে। সেটা কাইন্ডা নিজেরা লিখতে পারবো। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছি। আমাকে পরবর্তী কোশ্চেনটা কি বলছে, পরবর্তী কোশ্চেন বলছে একটা 2 কেজি ভরের বস্তুর উপর থেকে নিচে পড়ার তথ্য ছকে লিপিবদ্ধ করা হলো। এখানে তোমার কি কি ডাটা দেওয়া আছে, ভরবেগ দেওয়া আছে এবং সরণ দেওয়া আছে। যখন ভরবেগ 0 তখন তার সরণ 0, যখন ভরবেগ 40 তখন তার সরণ 25, যখন তার ভরবেগ 80 তখন তার সরণ 100 এবং যখন তার ভরবেগ 160 তখন তার সরণ হচ্ছে 400। এবার তোমাকে বলছে বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো। তাহলে তোমাকে এখানে টাইম বের করতে বলছে। এবার দেখো তোমার দূরত্ব বলেছে 25 মিটার, তাহলে 25 মিটার দূরত্ব অতিক্রমের জন্য তোমার সময় বের করতে বলছে। এবার দেখো এখানে তুমি ভরবেগ জানো, সেখানে নতুন একটা টার্ম আমরা শিখছি, সেটা হচ্ছে ভরবেগ। সো ভরবেগ জিনিসটা কি, ভরবেগ জিনিসটা হচ্ছে ভর আর বেগের গুণফল। দেখো তো এখানে ভরবেগ দেওয়া আছে, আমরা এটা কাজ করতে পারি কিনা, এই ভরবেগকে যদি আমি ভর দিয়ে ভাগ করে দিই তাহলে আমি আসলে কি পেয়ে যাব, বেগ পেয়ে যাব। আর যদি বেগ পেয়ে যাই তাহলে আমি দূরত্ব দেওয়া আছে, কারণ ইজিলি সময় বের করতে পারবো। এজন্য আমি যে কাজটা করব, এখানে যতগুলো ভরবেগ দেওয়া আছে সবগুলোকে আমি কি দ্বারা ভাগ করে ফেলবো, সময় দ্বারা ভাগ, সবগুলোকে আমি ভর দ্বারা ভাগ করে ফেলবো, তাহলে আমি কি পেয়ে যাব, বেগ পেয়ে যাব। সো আমি সেটাই করব। এখানে যদি গ্রাফটা যদি আমি আবার আঁকি, এখানে ভরবেগ, এখানে হচ্ছে তোমার বেগ, আর এখানে হচ্ছে তোমার সময়। দেখো 0 0 0, এখানে কত দেওয়া আছে 40, তারপর দেওয়া আছে হচ্ছে 80, তারপর দেওয়া আছে 160। সরণ সময় না, তোমাকে দেওয়া আছে হচ্ছে সরণ। সরণ কত দেওয়া আছে 25, 100 আর 400। তাহলে দেখো তো আমি এখান থেকে তাহলে বেগটা কিভাবে পেয়ে যাব, তাহলে বেগটা পেয়ে যাব ভরবেগ ডিভাইড বাই ভর। দেখো প্রথম ক্ষেত্রে তোমার ভরবেগটা কত 40, আর দেখো তোমার কোশ্চেনে ভর বলে দেওয়া সেটা কত 2, তাহলে এখানে কত হয়ে যাবে 20, তো এটা হয়ে যাবে 20, পরেরটা কত হয়ে যাবে 80/2 মানে 40, পরেরটা কত হয়ে যাবে 160/2 মানে 80। দেখো আমি প্রত্যেকটার জন্য বেগ পেয়ে গেলাম, সাথে আমি সরণ পেয়ে গেলাম। এবার যদি বেগ আর আমি যদি সরণ পেয়ে যাই, কাইন্ডলি আমি ইজিলি তোমার কি বের করতে পারবো, তোমার সময়টা বের করে ফেলতে পারবো। কিভাবে আমরা যদি একটু দেখি, দেখো তোমার 25 মিটার সরণ, মানে 25 মিটারের জন্য তোমার কি বের করতে বলছে, টাইম বের করতে বলছে। তাহলে আমার 25 মিটারের জন্য টাইম বের করতে বলছে। আমার কি কি ডাটা দেওয়া আছে দেখো তো, আমার আদিবেগ দেওয়া আছে, আদিবেগের মান কত 0, তাহলে এখানে ইউ এর মান দেওয়া আছে 0। শেষ বেগের মান দেওয়া আছে, দেখো 25 মিটারের জন্য শেষ বেগ কত 20, শেষ বেগ দেওয়া আছে 20। আর কি দেওয়া আছে তোমার কাছে, সরণের মান দেওয়া আছে, সেটা হচ্ছে 25 মিটার। দেখো তো এখানে কোনো টাইম দেওয়া আছে তোমার কাছে, টাইম দেওয়া নেই। তুমি কোন সূত্র ইউজ করতে পারো, s = ut + ½ at² ইউজ করতে পারবা, পারবো না। s = ut + ½ at² ইউজ করতে পারবো না। কেন পারবো না, কারণ আমার এখানে টাইম বের করতে হবে, আবার আমি ত্বরণও জানি না, তাহলে এই সূত্রটা আমি ইউজ করতে পারবো না। এর পরবর্তীতে আসি, v² = u² + 2s, এই সূত্র কি ইউজ করা যাবে, দেখো এই সূত্র এখানে ইউজ করা যাবে না। কেন যাবে না, কারণ আমাদের টাইম বের করতে বলছে, টাইমই তো এখানে নাই। তাহলে আলটিমেটলি কোনটা ইউজ করতে হবে বলো তো, s = u + v / 2 * t। সো এটা বুঝতে পারছি। তাহলে s এর মান আমার কত দেওয়া আছে 25, u এর মান কত দেওয়া 0, v এর মান 20 / 2 * t। তো এটা যদি সলভ করি তাহলে 20/2 মানে 10t, তাহলে 10t = 25, তাহলে t = কত হবে 25/10 মানে কত 2.5 সেকেন্ড। সো এটা হচ্ছে তোমার সেই অ্যান্সার, যে তোমার 25 মিটার দূরত্ব অতিক্রম করতে তোমার কতটুকু সময় লাগবে 2.5 সেকেন্ড। সো আশা করি বুঝতে পারছি একটা।
দেখো আমাদের যশোর বোর্ড 24-এর পরের কোশ্চেনটা আমাদের কি বলছে, পরের কোশ্চেনটা বলছে উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র আঁকো এবং বিশ্লেষণ করো। তাহলে আমার এইখান থেকে কি করতে হবে, বেগ বনাম সময় আঁকতে হবে। তাহলে আমি যদি বেগ বনাম সময় আঁকতে চাই, তাহলে দেখো আমার ভরবেগ আছে, তাকে যদি আমি ভর দিয়ে ভাগ করি, এটা আমরা আগে দেখছি, গত ম্যাথটা করার সময় দেখছি, ভর দিয়ে আমি ভাগ করলে আমি বেগ পেয়ে গেছি। এরপর আমার কি বের করতে হবে, সময় বের করতে হবে। তাহলে দেখো আমার এই 25 মিটার দূরত্বের জন্য সময় বের করতে হবে, 100 মিটার দূরত্বের জন্য সময় বের করতে হবে, 400 মিটার দূরত্বের জন্য সময় বের করতে হবে। আমরা প্রিভিয়াসলি এটা করে আসছি। প্রিভিয়াসলি কি করলাম, 25 মিটারের জন্য আমরা অলরেডি সময় বের করছি, সেম ভাবে আমরা 400 মিটারের জন্য বের করব, সেম ভাবে আমরা 100 মিটারের জন্য বের করব। বের করে তারপর আমরা গ্রাফটা আঁকবো। সো আমরা এখানে সময় বের করছি অলরেডি 25 মিটারের জন্য। সো 25 মিটারের জন্য কত আসছিল, 2.5 সেকেন্ড আসছিল। সেমভাবে তাহলে আমরা 100 মিটারের জন্য বের করব। তাহলে যদি আমরা 100 মিটার দূরত্বের জন্য যদি চিন্তা করি, তাহলে দেখো তো 100 মিটার দূরত্বের জন্য আমার কি কি ডাটা দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে 100 মিটার। দেখো তো এস এর মান হচ্ছে 100 মিটার, আদি বেগ কত 0, শেষ বেগ কত 40। তাহলে আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ কত দেওয়া 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কোন সূত্র ইউজ করতে পারি, আমার টাইম বের করতে হবে, কোন সূত্র ইউজ করব, s equal to u plus v divided by 2 into t। কেন এই সূত্র ইউজ করব, বুঝতে পারছি, কারণ আমার এখানে ত্বরণ নাই, এজন্য s equal to ut plus half at square ইউজ করতে পারবো না, বা v square equal to u square plus 2as ও ইউজ করতে পারবো না। কেন, কারণ আমার ওখানে টাইমই নাই। দেখো আমার s এর মান কত দেওয়া আছে, s এর মান দেওয়া আছে 100, u এর মান 0, v এর মান 40 divided by 2 into t। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাই, 20t equal to 100। তাহলে t equal to কত হয়ে যাবে, 100/20 মানে 5 সেকেন্ড। তাহলে দেখো তো 100 মিটার দূরত্বের জন্য আমি টাইম কতটুকু পেয়ে গেলাম, 5 সেকেন্ড। এর পরবর্তীতে আসি, এর পরবর্তীতে আমার কতটুকু দূরত্বের জন্য, 400 মিটার দূরত্বের জন্য বের করতে হবে। তাহলে আমি যদি 400 মিটার দূরত্বের জন্য যদি বের করতে চাই, তাহলে s এর মান কত 400 মিটার, u এর মান কত, 400 মিটার দূরত্বের জন্য আমি টোটালটা ফার্স্ট থেকে নিচ্ছি, u এর মান কত 0, আর শেষ বেগ কত 80। তাহলে u এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, v এর মান হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। এটার জন্য আমি টাইম বের করব। তাহলে কোন সূত্র দিয়ে করতে পারি, s equal to u plus v divided by 2 into t। তাহলে s এর মান কত দেওয়া আছে 400, u এর মান কত দেওয়া আছে 0, v এর মান 80 divided by 2 into t এর মানটা আমি বের করব। তাহলে এখান থেকে কত আসে 40t equal to 400। তাহলে t এর মান কত আসে 10 সেকেন্ড। সো এখান থেকে তোমার মানটা কত চলে আসে 10 সেকেন্ড। তাহলে আশা করি বুঝতে পারছি। তাহলে দেখো আমার বেগ আর সময়, বেগ আর সময়ের ক্ষেত্রে আমি পেয়ে গেছি, আমি ছকটা পেয়ে গেছি, লেখচিত্রের জন্য যে ছকটা দরকার হয় সেই ছকটা আমি পেয়ে গেছি। এবার আমি ইজিলি এর গ্রাফটা আঁকতে পারবো। কিভাবে আমরা গ্রাফটা আঁকবো দেখি। তাহলে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে বেগ, এদিক বরাবর থাকবে বেগ, এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে সময়। দেখো তো সময় কত কত 0, 2.5, 5, 10। তাহলে 0, 2.5, 5, 10। আর বেগ কত কত আছে 0, 20, 40, 80। তাহলে 0, 20, 40, 80। দেখো তো 0 তে তার 0 সেকেন্ডের সময় বেগ কত 0, তাহলে 0 সেকেন্ডের সময় বেগ হচ্ছে 0। 2.5 সেকেন্ডে বেগ কত, 2.5 সেকেন্ডে বেগ হচ্ছে 20, তাহলে 2.5 সেকেন্ডে বেগ হচ্ছে 20। তাহলে এই একটা পয়েন্ট পেয়ে গেলাম। এরপর কত বলছে 5 সেকেন্ডে বেগ কত 40, তাহলে 5 সেকেন্ডে বেগ কত 40, তাহলে 5 সেকেন্ডে বেগ হচ্ছে 40। এরপর 10 সেকেন্ডে বেগ কত 80, 10 সেকেন্ডে বেগ কত 80। তাহলে তুমি যদি এই বিন্দুগুলোকে যোগ করে দাও, গ্রাফ পেপারে করো, তাহলে কাইন্ডা দেখবা এটা একটা মূল বিন্দুগামী এরকম একটা সরলরেখা আসবে। আমি কাইন্ডা হোয়াইট বোর্ডে করতেছি, এই জন্য কাইন্ডা কেমন মনে হচ্ছে, কিন্তু এটা যদি তুমি যোগ করে দাও তাহলে এটা একেবারে মূল বিন্দুগামী একটা সরলরেখা আসবে। আর আমরা জানি এরকম মূল বিন্দুগামী যদি এরকম সরলরেখা নির্দেশ করে, তখন সেটা আসলে কি নির্দেশ করে, সেটা আসলে নির্দেশ করে কি সমত্বরণ, মানে প্রত্যেকটা পয়েন্টে তার বেগ কি হচ্ছে সমান হারে বাড়তেছে। দেখো 0 তে তোমার বেগ ছিল কত 0, 2.5 এ এসে তার বেগ হয়ে গেছে 20, 5 সেকেন্ডে বেগ হয়ে গেছে 40, 10 সেকেন্ডে বেগ হয়ে গেছে 80। তার মানে বেগ তার কন্টিনিউয়াসলি বাড়তেছে, কিভাবে সমান হারে। সো আশা করি বুঝতে পারছি ম্যাথটা।
আমাদের পরের কোশ্চেনটি হচ্ছে বরিশাল বোর্ড 2024-এ। সো বরিশাল বোর্ড 2024-এর কোশ্চেনে কি বলছে দেখি। উদ্দীপকের সারণীতে একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেওয়া আছে। সো আমাদের এখানে বেগ সময় দেওয়া আছে। সো এখানে বেগ সময় দেওয়া আছে এবং আমাদের গ নম্বরের কোশ্চেন বলছে কি গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সো এই ক্ষেত্রে আমাদের আগে এই ছকটা একটু ভালো বুঝতে হবে। দেখো কি বলতে যাচ্ছে। 0 সেকেন্ডে তার বেগ হচ্ছে 0, 5 সেকেন্ডে তার বেগ হচ্ছে 10, 10 সেকেন্ডে তার বেগ হচ্ছে 20, 15 সেকেন্ডে বেগ হচ্ছে 30। দেখো তো তার বেগ ক্রমাগত কি হচ্ছে, বাড়ছে। দেখো তো 0 থেকে যখন সে 10-এ আসে তখন তার বেগ কতটুকু বাড়লো, 10। 10 থেকে যখন 20-তে আসছে বেগ 10 করে বাড়ছে। 20 থেকে যখন 30-তে আসছে তখনও বেগ 10 করে বাড়ছে। সময় বাড়তেছে কতটুকু করে, দেখো 5 সেকেন্ড 5 সেকেন্ড করে সময় বাড়তেছে। তাহলে দেখো প্রত্যেকটা কি হচ্ছে 5 সেকেন্ডে তার কতটুকু করে বেগ বাড়তেছে, 10 10 করে বেগ বাড়তেছে। তাহলে সে আসলে কিভাবে যাচ্ছে, সমত্বরণে। সো আমরা জানি সমত্বরণে মানে কি, সমান হারে বেগ বাড়া। দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে 10 মিটার পার সেকেন্ড করে করেই বেগ বাড়তেছে। তাহলে এই যে সে 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত গেল, তাহলে 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত সে আসলে কিভাবে গেছে, সমত্বরণে। এটুকু পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো যখন তার 20 সেকেন্ড তখন তার বেগ হচ্ছে 30। তাহলে দেখো এইখানেও তার 15 সেকেন্ডে বেগ 30 ছিল এবং 20 সেকেন্ডেও তার বেগটা কত, 30। তাহলে এইটুকু সময় সে আসলে কিভাবে গেল, তার বেগে কোনো চেঞ্জ হয়নি, মানে এইটুকু সময় সে গেল সমবেগে। এবার পরবর্তীতে আসি, 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ডে তার বেগ হয়ে গেছে 20। তাহলে দেখো তার বেগ কমে গেল, কতটুকু কমে গেল, 10 মিটার পার সেকেন্ড কমে গেল। 25 থেকে যখন 30 সেকেন্ডে আসে তখনও দেখো তার বেগ আবার কমে গেছে, মানে কতটুকু কমে গেছে, 10 মিটার পার সেকেন্ড কমে গেছে। আবার 30 থেকে যখন 35-এ আসছে তখনও তার বেগ কমে গেছে, কতটুকু কমে গেছে, 10। তাহলে দেখো তো 25 থেকে 35 সেকেন্ড পর্যন্ত তার বেগ কমতেছে, কিন্তু কিভাবে কমতেছে, সমান হারে হারে কমতেছে, মানে 10 10 10 10 করে কমতেছে। তাহলে এইটুকু সময় সে কিভাবে গেল, সমত্বরণে। কিন্তু কেমন, সমত্বরণের মধ্যে সমমন্দনে, মানে তার বেগ হচ্ছে কমছে। এবার আমরা আসি, আমাদের কোশ্চেনে বলছিল গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সো তোমরা সবসময় মনে রাখবা যখন এরকম কোনো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলবে তাহলে আমার ষষ্ঠ সেকেন্ডে বলছে, তাহলে আমার কাজ হচ্ছে 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করা। আর কি করা, 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করা। দুইটা বের করে যে দূরত্বের যে পার্থক্যটা হবে সেটাই হচ্ছে ওই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা কি করব, তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে তোমাকে যততম সেকেন্ড পর্যন্ত বলবে, তাহলে 0 সেকেন্ড থেকে ওই তম সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করবা এবং তার আগের সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করবা, বের করে বিয়োগ করে দিবে। সো বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে ওই তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। সো আশা করি বুঝতে পারছি। সো আমরা এখন সেটাই করব। সো দেখো ষষ্ঠ সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমার 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব আগে বের করব। তাহলে দেখো তো সে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি 6 সেকেন্ডের জন্য যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তাহলে কোন সূত্র ইউজ করব, s = ut প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ সে সমত্বরণে যাচ্ছে এইটুকু সময়। এবার দেখো তার আদি বেগটা কত, আদি বেগটা 0 সেকেন্ডে তার বেগটা কত, 0। তাহলে তার আদি বেগটা হচ্ছে 0। তাহলে এখানে 0 প্লাস হাফ। দেখো তুমি এখানে ত্বরণটা কি জানো, তুমি এখানে ত্বরণটা জানো না, তাহলে তোমার কাজটা কি, ত্বরণটা বের করে নাও। দেখো তোমরা কিভাবে ত্বরণটা বের করতে পারি, এই ইকুয়াল টু কি লিখতে পারি, v - u/t। এবার দেখো এইখান থেকে 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের ত্বরণ সেম, তাহলে প্রত্যেকটা সেকেন্ডের জন্য তার কি হবে, ত্বরণের মান সেম থাকবে। তাহলে দেখো আমরা যদি যে কোনো একটা পয়েন্টের জন্য যদি ত্বরণ বের করে নিতে চাই, মনে করো আমরা যদি 15 সেকেন্ডের জন্য যদি বের করে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে শেষ বেগটা কত, 30, আদি বেগটা কত, 0, আর সময় কত, সময় হচ্ছে কত, 15 সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তোমার ত্বরণটা কত আসবে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে ত্বরণ কতটুকু কাজ করছে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তুমি কয় সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করছো, 6 সেকেন্ড পর্যন্ত, এর জন্য 6 স্কয়ার। সো এখানে কতটুকু আসবে, 36 মিটার। আশা করি বুঝতে পারছি। এবার আমরা 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করব, সেক্ষেত্রে s2 সেম সূত্র ইউজ করব, s = ut প্লাস হাফ এটি স্কয়ার। কেন, কারণ সে 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে যাচ্ছে, আর আমার তো 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড লাগবে, তো নিশ্চয়ই সে এই সময় সমত্বরণে গেছে। দেখো 0 সেকেন্ডে তার বেগটা কত, 0। সো এই ক্ষেত্রেও তার আদি বেগটা 0। এবার এই ক্ষেত্রে দেখো তো ত্বরণটা কত হবে, দেখো ত্বরণটা কি আমার আলাদাভাবে বের করার দরকার আছে, না। কেন দরকার নাই, কারণ আমার 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত সে একই ত্বরণে যাচ্ছে, সেটা হচ্ছে কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে ত্বরণের মান কত, 2, আর t স্কয়ারে t এর মান কত, 5।
সো এখান থেকে যদি আমরা বের করি তাহলে 25 মিটার। এবার আমি যদি তম সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তাহলে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অর্থাৎ ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা হবে এই যে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে s1 মাইনাস s2। তাহলে s1 মাইনাস s2 যদি আমরা করি তাহলে কত আসে? 36 মাইনাস 25 ইকুয়াল টু কত আসে? 11 মিটার। সো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তোমরা এটা চাইলে যদি তোমাদের কখনো এমসিকিউতে আসে, সো এমসিকিউর ক্ষেত্রে তোমরা এটা চাইলে শর্টকাটেও করতে পারো। দেখো কিভাবে আমরা শর্টকাটে করতে পারি। দেখো আমরা প্রথমে তম সেকেন্ডে ত্বরণের একটা সূত্র, তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা একটা সূত্র দেখছিলাম। সেই সূত্রটা কি আছে সেটা কি মনে আছে? যে তম সেকেন্ডের সূত্রটা দেখছিলাম u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1। দেখো তো ইউ কত, তার আদিবেগটা কত? 0 প্লাস হাফ, এর মান আমি অলরেডি বের করছি, এর মান কত? 2 আর 2t, দেখো তো কততম সেকেন্ড বলছে? ষষ্ঠ সেকেন্ড বলছে, তাহলে t এর মান কত? 6 মাইনাস 1। তাহলে দেখো তো এখানে কত থাকে? 6 দুগুণে 12 মাইনাস 11 মানে 11 মিটার। সো আশা করি বুঝতে পারছি ম্যাথটা। দেখো আমাদের বরিশাল বোর্ড 24-এর পরের কোশ্চেনটা কি বলছে? বলছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ করতে বলছে। আমাদের এখানে ছক কি দেওয়া আছে? বেগ বনাম সময়ের ছক দেওয়া আছে। তাহলে আমার এখান থেকে বের করতে বলছে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। তাহলে আমার কাজ কি? প্রত্যেকটা পয়েন্টের জন্য আমার কি বের করা? ত্বরণ বের করা। এবার দেখো প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি ত্বরণ বের করতে চাই, আমার 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে সে গতিশীল। কেন? কারণ দেখো তো প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে তার বেগ 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। এবার দেখো 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডে তার কোনো বেগ বাড়েনি, মানে সে এইটুকু সময় কিভাবে গতিশীল? সম বেগে গতিশীল। এরপর দেখো 25 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত দেখো তার বেগ আস্তে আস্তে কমছে। কেমন হারে কমতেছে? 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড কমছে। তার মানে সে এইটুকু সময় কিভাবে গতিশীল? সম মন্দনে গতিশীল। সো এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা টাইমের ক্ষেত্রে এটা আসলে বের করে দেখানো। তাহলে আমরা ফার্স্টে বের করব 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের জন্য। তাহলে 0 সেকেন্ড থেকে যদি 5 সেকেন্ডের জন্য বের করি তাহলে a ইকুয়াল টু কত? v মাইনাস u ডিভাইড বাই t। দেখো তো 5 সেকেন্ডে বিশেষ বেগ কত? 10, আদি বেগ কত? 0। তাহলে কত হবে? 10 মাইনাস 0। আর টাইম কত? টাইম কত ছিল? 5 আর 0, তাহলে 5 সেকেন্ড। তাহলে এখান থেকে যদি করি তাহলে কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেম ভাবে আমরা যদি এখান থেকে 5 সেকেন্ড থেকে যদি 10 সেকেন্ডের জন্য বের করি, তাহলে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের জন্য যদি বের করি তাহলে এখানে কত হবে? ইকুয়াল টু কত? v মাইনাস u বাই t। 10 সেকেন্ডে যে বেগটা হবে সেটাই তার শেষ বেগ। দেখো তো 10 সেকেন্ডে বেগটা কত? 20, তাহলে 20। 5 সেকেন্ডে যে বেগটা সেটা তার আদি বেগ, আদি বেগটা কত? 10, সো 20 মাইনাস 10। বা টাইম কত দেখো তো? 5 থেকে 10 সেকেন্ড, তাহলে কত হবে? 10 মাইনাস 5, সো 10 মাইনাস 5 করলে কত হয়ে যাবে? 5 আর উপরে হচ্ছে 10, মানে সেই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেম ভাবে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, সো 10 সেকেন্ড থেকে যদি 15 সেকেন্ডের জন্য আমরা বের করি তাহলে ইকুয়াল টু কত হবে? v মাইনাস u ডিভাইড বাই t। দেখো তো 15 সেকেন্ডে বেগ কত? 30, 10 সেকেন্ডে বেগ কত? 20, তাহলে কত? 30 মাইনাস 20। আর টাইম কত থেকে? 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, মানে কত? 15 মাইনাস 10। তাহলে এটাও যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এখানেও তোমার বেগটা কত, মানে ত্বরণটা কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার পরবর্তীতে যদি আমরা আসি, পরবর্তীতে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড। সো দেখো 15 সেকেন্ড থেকে যদি 20 সেকেন্ডের জন্য আমরা যদি বের করতে চাই তাহলে a ইকুয়াল টু কত হবে? v মাইনাস u ডিভাইড বাই t। 20 সেকেন্ডে বেগ কত? 30, 15 সেকেন্ডে বেগও কত? 30, সো 30 মাইনাস 30 ডিভাইড বাই টাইম কতটুকু হবে? 20 মাইনাস 15। তাহলে উপরে যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার ত্বরণ 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ সে সমবেগে যাচ্ছে। এবার পরবর্তীতে যদি আসি 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ড, সো এক্ষেত্রে a ইকুয়াল টু v মাইনাস u ডিভাইড বাই t। এক্ষেত্রে যদি তুমি 25 সেকেন্ডে বেগ দেখো তাহলে 25 সেকেন্ডে বেগ কত? 20, 20 সেকেন্ডে বেগ কত? 30, সো 20 মাইনাস 30 ডিভাইড বাই টাইমের মান কত? 25 মাইনাস 20, 25 মাইনাস 20, তাহলে এখানে কত হবে? মাইনাস 10 ডিভাইড বাই কত? 5। তাহলে এখানে ত্বরণ কত? মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেম ভাবে 25 সেকেন্ড থেকে তুমি যদি 30 সেকেন্ডে বের করতে চাও, a ইকুয়াল টু v মাইনাস u ডিভাইড বাই t। 30 সেকেন্ডে তোমার বেগ কত? 10,
25 সেকেন্ডে বেগ হচ্ছে 20, তাহলে 10 মাইনাস 20 ডিভাইড বাই টাইম কত 30 মাইনাস 25। তো এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে সেম তোমার -2 মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে। সেম ভাবে 30 সেকেন্ড থেকে যদি 35 সেকেন্ড পর্যন্ত বের করতে চাও তাহলে a = v - u ডিভাইড বাই t। সো এখানে শেষ বেগ কত 35 এর জন্য শেষ বেগটা 0, তাহলে 0 মাইনাস আদি বেগটা কত। সো এখানে আদি বেগটা হচ্ছে কত 10 সেকেন্ডে, সরি 30 সেকেন্ডে তো আদি বেগটা কত 10। সো 0 মাইনাস 10 টাইম কতটুকু হবে 35 মাইনাস 30। সো এখানেও তার বেগটা কত আসে, ত্বরণটা কত আসে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আশা করি দেখো প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা বের করা বুঝছি। সো দেখো তুমি 0 সেকেন্ড থেকে সেই 15 সেকেন্ডে সেই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণেই গতিশীল আছে। এবং 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, দেখো 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডে সমবেগে, অর্থাৎ দেখো তার ত্বরণের মান কত 0। আর 25 থেকে 35 সেকেন্ডে সে সমমন্দনে গতিশীল, সেটা কত -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার ইজিলি আমরা এটা গ্রাফ আঁকতে পারবো। সো গ্রাফ আঁকার ক্ষেত্রে আমার কি করতে হবে, গ্রাফ আঁকার ক্ষেত্রে এটা হচ্ছে আমরা সেই x অ্যাক্সিস নিব আর এটা হচ্ছে আমার সেই y অ্যাক্সিস নিব। সো y অ্যাক্সিস আমি এদিক বরাবর কি নিব ত্বরণ। সো ত্বরণের এককটা কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এই x অ্যাক্সিস বরাবর আমি কি নেব, x অ্যাক্সিস বরাবর নিব হচ্ছে সময়। সময়ের এককটা কিসে থাকবে সেকেন্ডে থাকবে। এবার দেখো y অ্যাক্সিসটাকে এরকম দুইটা ভাগে ভাগ কেন করলাম, কারণ দেখো এখানে ত্বরণের মান পজিটিভও আছে, ত্বরণের মান নেগেটিভও আছে। সময় তো তোমার নেগেটিভ হতে পারে না, এজন্য এটাকে আমি এইভাবে কিন্তু আর ভাগ করি নাই। আশা করি এটা বুঝতে পারছি। এবার দেখো আমি যদি পয়েন্টের মানগুলো বসাই, টাইম কত, টাইম হচ্ছে 0 থেকে 35। সো 0 5 10 15 20 25 30 35। এবার দেখো ত্বরণের ক্ষেত্রে ত্বরণের মান কত 2 0 আর -2। তাহলে এটাকে মনে করো আমি বললাম 2, এটা হচ্ছে তোমার সেই 0, এটা হচ্ছে সেই -2। সো বুঝতে পারছি। এবার দেখো আমরা পয়েন্টগুলো যদি বসাই, দেখো ও সরি এখানে একটা ভুল করছি, এটা তো তোমার 0 তো হবে না, 0 তো অলরেডি এখানে আছে। সো এটা কত হবে 5, এটা হবে 10, এটা হবে 15 20 25 30 35। এবার দেখো 5 সেকেন্ডের ক্ষেত্রে তার ত্বরণ কত, 0 থেকে 5 সেকেন্ডের ত্বরণ কত 2, তাহলে 0 তেও তার ত্বরণ 2, 5 সেকেন্ডেও ত্বরণ 2, 10 এও ত্বরণ 2, 15 এও ত্বরণ 2। তাহলে সে 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ কত 2, 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কত 0। দেখো 15 সেকেন্ডে এসে ত্বরণ আবার কত হয়ে গেছে 0, 20 সেকেন্ডে এসে ত্বরণ আবার কত হয়ে গেছে 0। তাহলে দেখো তো গ্রাফটা কেমন, এই 15 সেকেন্ডে এসে আবার 0 হয়ে গেছিল, এই জন্য এই যে নিচে নামলো এই। সো বুঝতে পারছি। এরপর দেখো 20 থেকে মানে 20 থেকে 35 পর্যন্ত, দেখো 20 থেকে 25 পর্যন্ত -2, তাহলে 20 তে কত -2, 25 এও কত -2, 30 তে কত -2, 35 এও কত -2। সো এটা যদি আমরা যোগ করি তাহলে কেমন হবে এমন। দেখো 20 তে সে 0 থেকে কোথায় চলে আসলো -2 তে, এই জন্য আমরা এইভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার দেখো তো 35 এ এসে তার ত্বরণ কত -2, এরপর তার কি হয়ে গেছে ত্বরণ কি আছে, এরপর ত্বরণটা নাই, কিন্তু এরপর তার কি হয়ে গেছে সে স্থির হয়ে গেছে, মানে তার বেগটা 0 হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা এখানে মিশাই দিলাম। সো আশা করি তোমরা লেকচিত্রটা বুঝতে পারছো। এবার দেখো তোমাদের কোশ্চেনে কি বলছিল, কোশ্চেনে বলছিল লেকচিত্র অঙ্কন করে গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ করো। এবার গতির প্রকৃতি বিশ্লেষণ করা মানে সে কিভাবে কত সময় কিভাবে যাচ্ছিল। এবার দেখো তো 0 সেকেন্ড থেকে সে 15 সেকেন্ড পর্যন্ত কিভাবে গেছিল। সো 0 সেকেন্ড থেকে সে 15 সেকেন্ড পর্যন্ত কিভাবে গেছে, 15 সেকেন্ড পর্যন্ত সম ত্বরণে গতিশীল ছিল। কতটুকু সমত্বরণে গতিশীল ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে। এরপর 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত সে কিভাবে গতিশীল, 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত সে সম বেগে গতিশীল। এরপর 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত সে কিভাবে গতিশীল, সেই 20 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত সে সম মন্দনে গতিশীল। কতটুকু সমমন্দনে গতিশীল, -2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমমন্দনে গতিশীল। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছি। আমাদের পরের কোশ্চেন কুমিল্লা বোর্ড 23 এ কি জানতে চাইছে, গ নম্বরে বলছে উদ্দীপকের ওপি এর মান বের করো। সো আসলে এটা ওপি হবে না, এটা হবে 0p। কেন
দেখো তোমার এখানে বেগ বনাম একটা সময় দেওয়া আছে, বেগ বনাম সময়ের একটা লেখচিত্রের ক্ষেত্রে দেখো তো ও এম, এম এন, এন ও এক্স, তাহলে ও আর এটা হচ্ছে পি, সো আসলে এটা ও পি না, এটা হবে হচ্ছে জিরো পি। সো কোশ্চেনে একটু মিস্টেক আছে, এটা হচ্ছে সেই জিরো পি হবে। এবার দেখো তোমার যদি এই ও পি বের করতে বলে, দেখো তো তার আগে আমরা একটু লেখচিত্রটা দেখি। দেখো লেখচিত্র আসলে কি বোঝায়। আমরা জানি যদি বেগ বনাম সময়ের লেখচিত্র দেওয়া থাকে তখন যদি এরকম একটা সরলরেখা পাই তখন সেটা আসলে কিভাবে গতিশীল, এটা আমরা জানি সমত্বরণে গতিশীল। কারণ দেখো তো প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে তার বেগটা কি হচ্ছে, বাড়তেছে। দেখো পি পয়েন্টে তার বেগ কত 10, এম পয়েন্টে তার বেগ কত 20, তাহলে এখানে তার সময়ের জন্য বেগ যতটুকু হারে বাড়তেছে এটার জন্য সময়ের জন্য তার বেগ ঠিক সেম হারেই বাড়তেছে। এই জন্য সে আসলে ও থেকে এম পর্যন্ত কিভাবে গতিশীল, সমত্বরণে। এরপরটা আসি, দেখো তো এম থেকে এনে দেখো তো তার বেগ বাড়ছে না কমছে, তার বেগ দেখো কমছে। এনে যে দেখো তার বেগ কোনো একটা ডাটা দেওয়া নাই, মানে এটাকে আমরা মাঝামাঝি ধরে নিব, তাহলে এনে এসে যে তার বেগ কত হয়ে গেছে 15। তাহলে এক্ষেত্রে সে কিভাবে গতিশীল, মন্দনে গতিশীল। এবার দেখো এনও তে দেখো তার বেগের কোনো চেঞ্জ আসছে, দেখো এনও তার বেগ যতটুকু, ওতেও তার বেগ ততটুকু, তাহলে এইখানে সে কিভাবে গতিশীল, বেগে গতিশীল। পরবর্তীতে ও এক্স এ দেখো তার বেগ কি হচ্ছে, বাড়ছে না কমছে, তার বেগ দেখো কমে গেছে, এবং এক্স এসে তার দেখো বেগ 0 হয়ে গেছে, তাহলে এইটুকুতে সে কিভাবে গতিশীল, মন্দনে গতিশীল। সো এবার দেখো আমাদের কোশ্চেনে ও পি এর মানটা বের করতে বলছে, মানে জিরো পি এর মানটা বের করতে বলছে। জিরো পি এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো তো ও এম পর্যন্ত সে কিভাবে যাচ্ছে, সমতরণে যাওয়া মানে কি, তার প্রত্যেকটা পয়েন্টের জন্য ত্বরণ সেম, মানে এই পয়েন্ট নেই, এই পয়েন্ট নেই, এই পয়েন্ট নেই, এই পয়েন্ট নেই, যে কোনো পয়েন্ট নেই না কেন তার প্রত্যেকটা পয়েন্টের জন্য ত্বরণ সেম হবে। সো আমরা যে কাজটা করতে পারি, এম পয়েন্টের জন্য ত্বরণ বের করতে পারি আর এই পয়েন্টের জন্য ত্বরণ বের করতে পারি, দুটো পয়েন্টের জন্য আমার কি হবে, ত্বরণটা সেম হবে। সো দেখো আমি যদি এম পয়েন্ট নেই, এম পয়েন্ট মানে কত, 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড। সো দেখো আমি যদি নেই 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের জন্য যদি চিন্তা করি, তাহলে 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের জন্য ত্বরণ কত হবে, a equal to v minus u divided by t। দেখো তো 10 সেকেন্ডে যে তার শেষ বেগ কত 20, আর 0 সেকেন্ডে বেগ কত 0, তাহলে 20 minus 0 ডিভাইড বাই টাইম কতটুকু 10 minus 0। সো এখানে তার ত্বরণটা কত আসবে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার দেখো আমরা যদি 0 সেকেন্ড থেকে p সেকেন্ড পর্যন্ত নিই, তাহলে সেই 0 সেকেন্ড থেকে p সেকেন্ড পর্যন্ত যদি নেই, তাহলে সেই ক্ষেত্রে ত্বরণটা কত হবে, ইকুয়াল টু v মাইনাস u ডিভাইড বাই t। তাহলে এর ক্ষেত্রে দেখো p পয়েন্টের জন্য শেষ বেগটা কত 10, 0 সেকেন্ডের জন্য তার বেগটা কত 0, তাহলে শেষ বেগ কত 10, আদি বেগটা 0, টাইমটা কতটুকু, এই যে 0p, এটা তো আমরা জানি না, এটাই তো আমরা বের করতে চাচ্ছি। এবার দেখো এই পয়েন্টে ত্বরণ যায়, এই পয়েন্টে ত্বরণ সেম, সো এই পয়েন্টের ত্বরণটা কত হবে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ারই হবে, কারণ সেই 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত কিভাবে গেছে, সুষম ত্বরণ, সেটা কততে 2 তে, তাহলে এর মানে এখানে কত 2, তাহলে যদি 2 পরে কত হবে 10 ডিভাইড বাই 0p, তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে 2 ইনটু 0p ইকুয়াল টু 10, তাহলে 0p এর মান কত হয়ে যাবে 5 সেকেন্ড। তাহলে আসলে এখানে p পয়েন্টের মানটা কত হবে 5 সেকেন্ড। সো আশা করি বুঝতে পারছি। সো এখানে আমাদের পরের কোশ্চেন হচ্ছে কুমিল্লা বোর্ড 22 এর ঘ নম্বর। সো ঘ নম্বরে বলছে লেখচিত্র হতে গতিকালে বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো। সো আগে আমরা যে গ্রাফ দেখছি বা লেখচিত্রগুলো দেখছি সেখানে আসলে কি ছিল, বেগ বনাম সময় ছিল। সো আমাদের এখানে এবার কি বলছে, সরণ বনাম সময় দেওয়া আছে। সো তোমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, সরণ বনাম যদি সময় গ্রাফটা দেওয়া থাকে তখন আসলে সরণ বনাম সময় এই গ্রাফ যদি কখনো দেওয়া থাকে তাহলে সেই গ্রাফের ক্ষেত্রে তার ঢাল, সেই গ্রাফের ঢালটা কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। আর যদি কখনো দেখো বেগ বনাম সময় গ্রাফ দেওয়া আছে, তাহলে বেগ বনাম সময় গ্রাফের ঢালটা কি নির্দেশ করবে, ত্বরণ নির্দেশ করবে। আশা করি এটুকু বুঝতে পারছি। এবার দেখো এখানে 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত দেখো তো গাড়িটির কোনো সরণের কোনো পরিবর্তন হয়েছে। সো দেখো 0 সেকেন্ড থেকে 10 পর্যন্ত গাড়িটির কোনো সরণের পরিবর্তন হয়নি, মানে গাড়িটা কি অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল। এবার দেখো তো যখন সে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে দেখো তো তার এখানে সরণের কিছুটা চেঞ্জ আসছে,
মানে নিশ্চয়ই সে কি হয়েছে, গতিশীল হওয়া শুরু করছে। 20 সেকেন্ডে এসে তার আবার স্মরণের চেঞ্জ আসছে, 25 সেকেন্ডে এসে তার আবার স্মরণের চেঞ্জ আসছে। তার মানে এই সময় এসে গাড়িটা কিভাবে গতিশীল, সম বেগে গতিশীল। সো এই ইএফটা দ্বারা কি নির্দেশ করতেছে, গাড়িটি কিভাবে গতিশীল, সম বেগে গতিশীল। কেন সমবেগে গতিশীল, কারণ দেখো ইএফ যে সরলরেখার তার প্রত্যেকটা পয়েন্টের ঢাল সেম। সো প্রত্যেকটা পয়েন্টের ঢাল সেম মানে কি, দেখো সরণ বনাম সময়ের গ্রাফটা কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য তার কি সেম, বেগ সেম। এই জন্য এই ইএফটা কি নির্দেশ করতেছে, সমবেগটা নির্দেশ করতেছে। সো বুঝতে পারছি। এবার আসি এফ থেকে জিতে। দেখো তো এফ এ তার কোনো স্মরণের কোনো চেঞ্জ আসছে, জিতে তার কোনো স্মরণের কোনো চেঞ্জ আসছে, আসেনি। তাহলে এফ জিতে তার কোনো স্মরণের চেঞ্জ আসেনি মানে কি, এই সময় সে কি অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল। তাহলে এফ জিতে সে কি অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল। এর পরবর্তীতে আসি 35 সেকেন্ড থেকে 45 সেকেন্ড পর্যন্ত। দেখো তো 35 সেকেন্ড থেকে 45 সেকেন্ড পর্যন্ত দেখো তার কি হচ্ছে, স্মরণের চেঞ্জ আসছে। তাহলে স্মরণের চেঞ্জ আসা মানে কি, সে কিভাবে গতিশীল, সম বেগে গতিশীল। কেন সমবেগে গতিশীল, কারণ এই সরলরেখার ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর কি সেম, ঢাল সেম। আর এই ঢালটা কি নির্দেশ করে, সরণ বনাম সময় গ্রাফের ক্ষেত্রে বেগ নির্দেশ করে। এই জন্য এর প্রত্যেকটা পয়েন্টের যেহেতু ঢাল সেম অর্থাৎ বেগ সেম, এর জন্য জিএসটা কি নির্দেশ করতেছে, সমবেগ নির্দেশ করতেছে। সো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে কাজটা হচ্ছে যে তোমাদের গতিকালে বেগের বিভিন্ন অবস্থা ব্যাখ্যা করতে বলছে, আমাদের কাজ হচ্ছে এই ইএফ এর জন্য ঢাল বের করা, এফজির জন্য ঢাল বের করা, আর জিএইচ এর জন্য ঢাল বের করা। সো আশা করি বুঝতে পারছি। সো আমরা এখন কি করব, ইএফ এর জন্য যদি চিন্তা করি, ইএফ অংশ নিয়ে যদি চিন্তা করি, তাহলে ইএফ অংশের ক্ষেত্রে দেখো আমরা ঢাল কিভাবে বের করতে পারি। ঢাল মানে সবসময় মনে রাখবা ওয়াই এর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন। সো ওয়াই এর পরিবর্তন মানে আসলে কি বোঝাচ্ছি, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। দেখো তো এটা হচ্ছে ই পয়েন্ট, এটা হচ্ছে এফ পয়েন্ট। আমরা যদি এফ পয়েন্ট নিয়ে চিন্তা করি, তাহলে দেখো তো এফ পয়েন্টের জন্য y এর মান কতটুকু, এফ পয়েন্টের জন্য y এর মান হচ্ছে 20, আর ই পয়েন্টের জন্য y1 এর মান কত, 0। তাহলে এখানে y এর পরিবর্তন মানে কি, 20 মাইনাস 0। কেন, কারণ এই যে এফ এর জন্য y এর মান কত, এফ এর জন্য y এর মান হচ্ছে 20, আর ই এর জন্য y এর মান হচ্ছে 0। এর জন্য 20 মাইনাস 0 y এর পরিবর্তন ডিভাইড বাই x এর পরিবর্তন। দেখো তো f এর জন্য x টা কত ছিল, f এর জন্য x টা ছিল কত, 25, আর e এর জন্য x টা কত ছিল, 10। সো 25 ডিভাইড বাই 10, সো এখানে কত আসে, 20 ডিভাইড বাই 15। সো 20 ডিভাইড বাই যদি 15 আমরা করি, তাহলে হচ্ছে 1.33 মিটার পার সেকেন্ড। কেন 1.33 মিটার পার সেকেন্ড লিখলাম, তুমি এখানে মিটার পার সেকেন্ড না লিখেও তুমি পরে লিখতে পারো। এবার দেখো ইএফ অংশের জন্য তুমি ঢাল বের করছো, এই ঢালটা আসলে কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। তাহলে ইএফ এর প্রত্যেকটা পয়েন্টের ঢাল সেম। তাহলে প্রত্যেকটা পয়েন্টের ঢাল সেম মানে কি, ইএফ এ আসলে সে কিভাবে যাচ্ছে, ইএফ অংশে সমবেগে গতিশীল। তাহলে ইএফ অংশে সে সমবেগে গতিশীল। কতটুকু সমবেগে গতিশীল, সেটার মান হচ্ছে সেই 1.33 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল। আশা করি বুঝতে পারছি। এবার আমরা আসি এফজি এর ক্ষেত্রে। সো এফজি অংশ নিয়ে যদি তুমি চিন্তা করো, এফজি অংশের ক্ষেত্রে তুমি যদি ঢাল বের করতে চাও, তাহলে ঢাল মানে একটু আগে আমরা কি বললাম, ওয়াই এর পরিবর্তন ডিভাইড বাই এক্স এর পরিবর্তন। দেখো তো এফ থেকে যখন জি তে আসছো, জি তে ওয়াই এর মান কত, 20, এফ এও ওয়াই এর মান কত, 20। সো 20 মাইনাস 20, এক্স এর পরিবর্তন। দেখো তো জি তে এক্স এর মান কতটুকু, 35, এফ এ এক্স এর মান কতটুকু, 25। তাহলে কত, 35 মাইনাস 25, মানে এটা তো আলটিমেটলি কত হয়ে যাবে, 0। এবার দেখো তো এফজি অংশটা কি নির্দেশ করে, এফজি অংশটা নির্দেশ করে আসলে বস্তুটা কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। কেন, কারণ দেখো তার ঢালটা কত আসছে, 0, আর ঢালটা কি নির্দেশ করে, সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে বেগ নির্দেশ করে। তাহলে এফজি অংশে কত, বেগটা কত, 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বস্তুটা কেমন অবস্থায় আছে, বস্তুটি স্থির অবস্থায় আছে। আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা আসি জিএইচ এর ক্ষেত্রে। সো যদি জিএইচ অংশটা নিয়ে কাজ করি, জিএইচ অংশের ক্ষেত্রে সেম ভাবে আমরা ঢাল বের করব। তাহলে ঢাল কি, ওয়াই এর পরিবর্তন। তাহলে এইচ এর ক্ষেত্রে ওয়াই এর মানটা কত, 30, জি এর ক্ষেত্রে ওয়াই এর মানটা কত, 20। তাহলে ঢালটা কত হবে, 30
-20 ডিভাইড বাই এক্স এর পরিবর্তন। দেখো তো এইচ এর ক্ষেত্রে এক্স এর মান কত 45, জি এর জন্য এক্স এর মানটা কত 35, তাহলে কত 45 মাইনাস 35, তাহলে এখানে ঢালটা কত হবে 10 ডিভাইড বাই 10 মানে কত 1। তাহলে জিএইচ অংশের ক্ষেত্রে সেই ঢালটা আসলে কি নির্দেশ করতেছে সরণ বনাম সময়, সরণ বনাম সময়ের ক্ষেত্রে ঢালটা কি নির্দেশ করে বেগ। তাহলে জিএইচ অংশে বেগ কত 1 মিটার পার সেকেন্ড। তাহলে প্রত্যেকটা পয়েন্টে বেগ সেম, এজন্য এই বেগটা কেমন বেগ নির্দেশ করতেছে সমবেগ। সো আশা করি বুঝতে পারছি। সো আমাদের এইটাই কোশ্চেন জিজ্ঞাসা করছিল যে বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো। তাহলে ইএফ এ সে কিভাবে যাচ্ছে সমবেগে, কতটুকু সমবেগ 1.33 মিটার পার সেকেন্ড। এফ জি তে সে কিভাবে যাচ্ছে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বস্তুটা কি অবস্থায় আছে স্থির। জিএইচ এ বস্তুটি কিভাবে গতিশীল সমবেগে গতিশীল, অর্থাৎ তার বেগে এখানে মানটা কত 1 মিটার পার সেকেন্ড। সো আশা করি বুঝতে পারছি। এইটাই ছিল আমাদের টাইপ 1। সো টাইপ 1 আমাদের যেটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফ, যেরকম বেগ বনাম সময়, সরণ বনাম সময়, ত্বরণ বনাম সময়, এই গ্রাফগুলো, এবং তোমার হচ্ছে যদি ছক দেওয়া থাকে, সো ছক দেওয়া থাকলে ছকের থেকে কিভাবে আমরা দূরত্ব বের করতে পারি, বা ছক দেওয়া থাকলে কিভাবে আমরা তম সেকেন্ডে দূরত্ব বের করতে পারি, এইগুলো হচ্ছে আমাদের টাইপ 1 এর বিষয় ছিল। এবার পরবর্তীতে আমরা টাইপ 2 দেখব। সো আমাদের পরবর্তী টাইপ 2 হচ্ছে পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ম্যাথগুলো। সো এখানে আমরা প্রথমে যেটা দেখবো যশোর 23 এর কোশ্চেনটা। দেখো কোশ্চেনে কি বলছে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। সো কোশ্চেনটা তুমি যদি একবারে পড়ে যাও, কারণ তোমার ক্ষেত্রে বোঝাটা একটু কাইন্ডা সমস্যা হয়ে যাবে। সো এই ক্ষেত্রে তুমি পাট 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 করে তুমি ভেঙে ভেঙে পড়বা। কিভাবে দেখো 20 মিটার পার সেকেন্ড বেগে একটা ক্রিকেট বলকে, মানে তুমি চিন্তা করো এই কাছে তোমার কাছে একটা ক্রিকেট বল আছে, এই ক্রিকেট বলকে তুমি কি করছো 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিছো। তাহলে এই 20 মিটার পার সেকেন্ড বেগে তুমি একটা বলকে খাড়া উপরের দিকে ছুড়ে দিছো, তাহলে এর আদি বেগটা কত 20 মিটার পার সেকেন্ড। সো এটা করছে কে, এটা করছে হচ্ছে মুকুল। তারপরে কি বলছে একই সময়ে নিশান 30 মিটার দূর থেকে, তাহলে এই বল থেকে নিশান কতটুকু দূরে আছে 30 মিটার দূর থেকে। তাহলে এই আমি বললাম নিশান, তাহলে এখান থেকে নিশান কতটুকু দূরে আছে 30 মিটার দূর। কি বলছে 6 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। তাহলে এখান থেকে নিশান ছুটে আসতেছে কতটুকু 6 মিটার পার সেকেন্ড সমবেগে। সো কাইন্ডা কোশ্চেনটা বুঝতে পারছি। সো কোশ্চেনের চিত্রটা কাইন্ডা হচ্ছে এমন। এবার দেখো তোমার কোশ্চেনে কি বলছে, বলছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। দেখো তুমি যদি এরকম একটা বলকে যদি নিক্ষেপ করো তাহলে কি হবে আস্তে আস্তে বলটা একটা উচ্চতায় উঠবে, এরকম উচ্চতায় উঠে এটাই হবে এখানে যে তার বেগটা আবার 0 হয়ে যাবে, তখন তার শেষ বেগটা কত হয়ে যাবে 0। তাহলে বলটা একটা উচ্চতা অতিক্রম করবে, সেটাকে আমরা বলি সর্বাধিক উচ্চতা এইচ। তো সর্বাধিক উচ্চতা আমরা এইচ এর সূত্র আমরা দেখছিলাম, তাহলে সর্বাধিক উচ্চতা এইচ ইকুয়াল টু আমরা কত চুজ করতে পারি এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইড বাই 2g। দেখো তোমার এখানে ইউ এর মান কত দেওয়া আছে 20, সো 20 স্কয়ার ডিভাইড বাই 2, জি এর মান কত আমরা জানি 9.8। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি 20 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 9.8, তাহলে হচ্ছে 20.41 মিটার। তাহলে বলটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠছে 20.41 মিটার উচ্চতায় উঠছে। আশা করি বুঝতে পারছি। এবার আমরা 2 নম্বরটা দেখি। দেখো 2 নম্বর ম্যাটটা তোমাকে কি বলছে, বলছে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। মানে মুকুল তো বলটাকে ছুড়ে দিছে একটা বেগে, সেই সময় নিশান এখান থেকে দৌড় দিছে কতটুকু 6 মিটার পার সেকেন্ড বেগে, কতটুকু দূরত্ব ছিল 30। এবার একটু বোঝার চেষ্টা করো তো, বলটা উপরে উঠবে, উপরে উঠে আবার তো নিচে পড়বে, তাহলে তার উপরে উঠে নিচে আসতে একটা সময় লাগবে। ঠিক সেই সময়ে নিশান এখান থেকে দৌড় দিয়ে এখানে আসছে, তাহলে এই টাইমের মধ্যে যদি সে পৌঁছাতে পারে তাহলে বলটা ধরতে পারবে, নাহলে বলটা ধরতে পারবে না। মনে করো আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, মুকুলের যে বলটা নিক্ষেপ করছে সেটা এখান থেকে এখানে নেমে আসতে তার 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে নিশান যদি 10 সেকেন্ডের মধ্যে এখানে পৌঁছায় যায় তাহলে বলটা ধরতে পারবে, 10 সেকেন্ডে পৌঁছালেও ধরতে পারবে। কিন্তু সে যদি 10.5 সেকেন্ডে এসে পৌঁছায় তাহলে কি বলটা ধরতে পারবে না।
তা 10.5 সেকেন্ডে এসে বলটা ধরতে পারবে না। তাহলে আমার কাজটা কি, মুকুল যে বলটা নিক্ষেপ করছিল সেই বলটার কি উঠতে সময় প্লাস নামতে সময়, মানে কি বের করতে হবে, বিচরণকাল। আর নিশানের এইখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগবে এটা বের করতে হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা বিচরণকাল যদি বের করি, বলটির সেই বিচরণকাল, সো বিচরণকাল ক্যাপিটাল টি ইকুয়াল টু আমরা কি জানি, 2u ডিভাইড বাই জি। সো 2u এর মান কত দেওয়া আছে তোমার 20, আর জি এর মান আমরা কত জানি 9.8। সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হবে, 2 × 20 ডিভাইড বাই 9.8, সেটা আসে তোমার 4.08 সেকেন্ড। এবার দেখো তো নিশান এখান থেকে কিভাবে দৌড়াচ্ছে, নিশান এখানে v = 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে। তাহলে যদি নিশানের জন্য যদি আমরা টাইমটা বের করতে চাই, তাহলে নিশানের ক্ষেত্রে টাইমটা বের করতে গেলে আমরা কোন সূত্র ইউজ করব, সমবেগের সূত্র। তো সমবেগের সূত্র কি, s = vt। তাহলে t = কত হবে, s ডিভাইড বাই v। সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, 30 মিটার। তাহলে বেগ কত দেওয়া আছে, 6। তাহলে দূরত্ব হচ্ছে 30, বেগ হচ্ছে 6, তাহলে কত সেকেন্ড, 5 সেকেন্ড। দেখো তো তাহলে বলটার উঠে নেমে আসতে সময় লাগছে কত, 4.08 সেকেন্ড। আর নিশান এখান থেকে এখানে আসছে কতটুকু সময়, 5 সেকেন্ডে। তাহলে বলটা তো তার আগেই পড়ে যাবে। নিশান এসে দেখবে বলটা নিচে পড়া আছে, সো সে কি বলটা ধরতে পারবে না। তাহলে নিশানের পক্ষে বলটি কি মাটিতে পড়ার পরে ধরা সম্ভব, সো সম্ভব না। নিশান বলটিকে ধরতে পারবে না। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছি। সো আমাদের পরবর্তী ম্যাথটা হলো রাজশাহী বোর্ড 23-এর। সো রাজশাহী বোর্ড 23-এ কি বলছে, বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে টেনিস বলকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। দেখো চিত্র দেওয়া আছে, বি বিন্দুকে লক্ষ্য করে এ অবস্থানকে একটা টেনিস বল ছেড়ে দিছো। সো যেটার এ থেকে বি এর দূরত্বটা কত দেওয়া আছে, 60 মিটার। তা দেখে সি থেকে একজন বালক বলটিকে ধরার জন্য, এই বলটা এখান থেকে ছেড়ে দিছো, এই বলটাকে ধরার জন্য কোথা থেকে, সি থেকে একজন বালক। তাহলে এই সি পয়েন্ট থেকে একটা বালক এই বলটাকে তুমি এখান থেকে ছেড়ে দিছো, মনে করো যে এখান থেকে সে একটা বল ছিল, এই বলটাকে ছেড়ে দিছো, এটাকে ধরার জন্য সে এইদিকে দৌড়তেছে। কতটুকু বেগে, 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়তেছে। তাহলে সে 6 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে দৌড়তেছে, কিন্তু কোন বেগে, সমবেগ। কারণ কোশ্চেনে আর কিছু তোমাকে বলে দেওয়া নেই। ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান বলে দেওয়া আছে এবং বাতাসের বাধা বিবেচনায় আনা হয়নি। দেখো 1 নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ। তাহলে টেনিস বলটিকে তো এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে নিশ্চয়ই তার আদি বেগটা কত ছিল, 0 মিটার পার সেকেন্ড ছিল। এবার ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, মানে এই পয়েন্টে আমার বেগ বের করতে বলছে, তাহলে এই পয়েন্টে আমার শেষ বেগটা বের করতে বলছে। আমরা দেখো দূরত্বটা দেওয়া আছে, দূরত্ব কতটুকু আসলে 60 মিটার। তাহলে আমার কি কি ডাটা দেওয়া আছে, আমার আদি বেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ দেওয়া আছে, সরি শেষ বেগটা আমার বের করতে বলছে, কতটুকু সে দূরত্ব অতিক্রম করবে, 60 মিটার। এটা তো আমরা কোন সূত্র ইউজ করতে পারি পরন্ত বস্তুর ক্ষেত্রে, এই সূত্রটা ইউজ করতে পারি কিনা, v² = u² + 2gh। কেন এই সূত্র ইউজ করলাম, কারণ দেখো আমার v এর মানটা বের করতে বলছে, u এর মান দেওয়া আছে, h এর মান দেওয়া আছে, আমি g এর মান তো এমনিতে জানি। সো আশা করি বুঝতে পারছি। তাহলে এখান থেকে যদি আমি v এর মানটা যদি বের করি, তাহলে v² = u এর মান তো 0 + 2, g এর মান 9.8 আর h এর মান 60। তাহলে v = কত হবে, √2 * 9.8 * 60। সো এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে কত আসে, √2 * 9.8 * 60। সো এটা আসে 34.29 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার বেগটা কত হবে, 34.29 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছি। সো রাজশাহী বোর্ড 21-এর পরের কোশ্চেনটা কি বলছে, পরের কোশ্চেনটা বলছে সি বিন্দুতে অবস্থানরত বালক বলটিকে ধরতে পারবে কিনা। দেখো এই হচ্ছে সেই সি বিন্দু, সি বিন্দুতে অবস্থানরত বালকটা এইদিকে গতিশীল ছিল, কত বেগে, 6 মিটার পার সেকেন্ড সমবেগে। আর বলটাকে আমি এইখান থেকে ছেড়ে দিছি, তাহলে পরন্ত বস্তুর মতো সে পড়বে। তাহলে মনে করো বলটার যদি এখান থেকে বি বিন্দুতে আসতে সময় লাগে 10 সেকেন্ড, আর বালকটার যদি এখান থেকে এখানে পৌঁছায় 10 সেকেন্ড বা তারও আগে, তাহলে কি হবে, বালকটা বলটা ধরতে পারবে। কিন্তু বালকটা যদি
আগের ম্যাথের মতো 10.5 সেকেন্ডের মধ্যে যদি পৌঁছায়, তাহলে সে কি বলকে ধরতে পারবে না, কারণ তো বলটা পড়েই যাচ্ছে 10 সেকেন্ডে আর সে পৌঁছাচ্ছে 10.5-এ, তাহলে বালকটা এসে দেবে কি বলটা পড়ে গেছে অলরেডি। সো বুঝতে পারছি, তাহলে আমার দুটা ক্ষেত্রে কি বের করতে হবে, টাইম বের করতে হবে। তাহলে বলটার এই যে বলটা ছিল এই বলটার নিচে নামতে যতটুকু সময় লাগবে সেটা বের করব, আর বালকের এই সি থেকে বিতে আসতে যে সময়টা লাগবে না সেই সময়টা বের করব। তাহলে আমরা কি করতে পারি, বালকের জন্য সময়টা বের করি। দেখো বালক কিভাবে আসতেছে, সমবেগে, তাহলে সমবেগের সূত্র কি, s = vt। তাহলে t = কি লিখতে পারি, s / v। s এর মান দেখো কত দেওয়া আছে, 20 মিটার, সে আসতেছে কতটুকু, 6 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে 20 / 6। সো 20 / 6 করলে কত হবে, 3.33। তাহলে তার আসতে সময় লাগছে 3.33 সেকেন্ড। এবার দেখো তো বলটার নিচে নামতে কতটুকু সময় লাগবে, তাহলে আমার সময়টা বের করতে হবে। তাহলে দেখো আমি যদি সময়টা যদি বের করতে চাই, তাহলে আমার কি কি ডাটা দেওয়া আছে, আমি এখানে হাইট জানি, আমি এখানে আদিবেগটা জানি, আমি জি এর মানটা জানি। জি এর মান আমার কোশ্চেনে বলেই দেওয়া আছে 9.8, যদি বলে না দিত তাও আমি এটা ইউজ করতাম। আমার এখান থেকে এখানে নামতে টাইমটা বের করা লাগবে, তাহলে দেখো তো কোন সূত্র ইউজ করতে পারি, বলটি নামতে সময়, সেই সময়টা আমরা বের করতে চাচ্ছি, সেই সময়টা টিটা বের করতে চাচ্ছি। তার জন্য দেখো আমার কি কি ডাটা দেওয়া আছে, ইউ এর মান আমি জানি 0 মিটার পার সেকেন্ড, এইচ এর মান আমি জানি 60 মিটার, আর জি এর মান জানি আমি 9.8। তাহলে আমি কোন সূত্রটা ইউজ করব, চিন্তা করো কোন সূত্রটা ইউজ করতে পারি, h = ut + ½ gt²। প্লাস কেন লিখলাম, কারণ এটা কোন বস্তু, পড়ন্ত বস্তু, কারণ এ থেকে সেই বস্তুটা পড়ে বিতে আসতেছে। তাহলে দেখো এখান থেকে আমি ইজিলি মানটা বের করে ফেলতে পারবো। দেখো এখানে তার আদিবেগের মানটা কত, 0। তাহলে এইচ এর মান কত, এইচ এর মান 60, আদিবেগের মান যেহেতু 0, তাহলে এখানে টোটালটা 0 প্লাস হাফ, জি মান কত 9.8 ইন্টু t²। তাহলে এখানে 60 = 9.8 / 2 মানে 4.9 t²। তাহলে এখান থেকে তুমি যদি t² বের করো, তাহলে 60 / তোমার 4.9, তাহলে 60 / 4.9 মানে 12.24। সো এখানে কত আসে, t² = 12.24। তাহলে t = কত হয়ে যাবে, √12.24। তাহলে √12.24 সেটা যদি করি, তাহলে সেক্ষেত্রে একটা টাইম আসতেছে 3.499। তাহলে এটাকে আমি t1 বললাম, এটাকে আমি t2 বললাম। তাহলে দেখো তো বলটা কতটুকু সময় পর পড়তেছে, বলটার পড়তে সময় লাগতেছে 3.499 সেকেন্ড, আর বালকটা পৌঁছে যাচ্ছে কতটুকু, 3.33 সেকেন্ডের মধ্যে। তাহলে সে বলটা ধরতে পারবে নাকি পারবে না, বলটা ধরতে পারবে। তাহলে কি বলতে পারবো, t1 = t2, সুতরাং বলটি ধরতে পারবে। কারণ কি বুঝতে পারছি তো, সো কারণ হচ্ছে, কারণ ব্যক্তিটা মানে বালকটা এখান থেকে এখানে চলে আসছে 3.33 সেকেন্ডের মধ্যে, আর বলটা পড়তেছে কতটুকু, 3.49, মানে এখান থেকে 3.49 সেকেন্ডে পড়তেছে। যেহেতু এটা পড়তে বেশি সময় লাগতেছে আর সে তার মধ্যেই চলে আসছে, এই জন্য বালকটা বলটিকে কি করতে পারবে, ধরতে পারবে। সো আশা করি এই রিলেটেড ম্যাথ কাইন্ডটা বুঝতে পারছি। আমাদের টাইপ 2 এর পরের কোশ্চেনটি হলো ময়মনসিংহ বোর্ড 21-এর। সো কোশ্চেনটা কি বলছে, 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে একটা ক্রিকেট বলকে তুমি 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, তাহলে বিষয়টা কেমন, এই মনে করো তোমার একটা ক্রিকেট বল, এই বলকে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, তাহলে কত আদি বেগে, 40 মিটার পার সেকেন্ড আদি বেগে। কি বলছে, ঠিক ওই মুহূর্তে 2 কেজি ভরের অপর একটা বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। তাহলে ঠিক ওই সময়ে একটা উঁচু স্থান থেকে, এই উঁচু স্থানটা আমি বললাম এটা হচ্ছে তোমার সেই 150 মিটার। ঠিক ওই মুহূর্তে সে 150 মিটার উঁচু স্থান থেকে 2 কেজি ভরের একটা বস্তুকে কি করছো, ফেলে দিছো। তাহলে এখান থেকে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করলা, আর ঠিক ওই সময় তুমি কি করছো, আর একটা বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে তুমি ফেলে দিছো। সো বুঝতে পারছি। দেখো আমাদের প্রথম কোশ্চেনে কি বলছে, বলছে ক্রিকেট বলটির
বিচরণকাল। সো ক্রিকেট বল মানে কোনটা? এটা হচ্ছে সেই ক্রিকেট বল। এই ক্রিকেট বলটার তোমার বিচরণকাল বের করতে বলছে। তাহলে আমরা বিচরণকালের সূত্র কি জানি? বিচরণকাল ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u ডিভাইড বাই জি। যেখানে ইউটা দ্বারা কি বোঝায়? ইউটা দ্বারা বোঝায় তার কি? আদিবেগ। তাহলে আদিবেগটা কত? 40। আর জি এর মান আমার কোশ্চেনে কোনো কিছু দেওয়া নাই, তাহলে আমরা কোনটা ইউজ করব? 9.8। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হবে? 2 × 40 ডিভাইড বাই 9.8। তাহলে অ্যান্সার হচ্ছে 8.16 সেকেন্ড। তাহলে তার বিচরণটা কাল কত? 8.16 সেকেন্ড। তো বুঝতে পারছি এটা। সো আমাদের পরের কোশ্চেনটা কি বলছে? 2 নম্বর কোশ্চেনটা বলছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। তাহলে বিষয়টা কি? তুমি একটা ক্রিকেট বলকে একটা খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, ঠিক ওই সময় তুমি আরেকটা বস্তুকে এখান থেকে ছেড়ে দিছো। কতটুকু উচ্চতা থেকে? 150 মিটার উচ্চতা থেকে। এবার তোমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করছে কত উচ্চতায়? ভূপৃষ্ঠ। তাহলে এটা হচ্ছে তোমার সেই ভূপৃষ্ঠ। সেই ভূপৃষ্ঠ থেকে তোমার কত উচ্চতায় এই বস্তু আর এই বস্তু মিলিত হবে। এখন কত উচ্চতায় মিলিত হবে সেটা কি তুমি জানো? না, জানি না। তাহলে আমরা ধরে নিতে পারি। তাহলে দেখো আমি বললাম ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়, মনে করে এখানে এসে এই বস্তুটা আর এই বস্তুটা মিলিত হবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতাটাকে আমি মনে মনে এক্স ধরতে পারি। তাহলে এইটুকু যদি এক্স হয়, টোটালটা হচ্ছে তোমার 150। তাহলে এইটুকু কত হবে? 150 মাইনাস এক্স। সেটা কি বুঝতে পারছি? সো ভালোভাবে দেখো, এই যে ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায়? এক্স মিটার উচ্চতা। এটা তো আমরা জানি না কতটুকু উচ্চতায় মিলিত হবে, এটা আমি ধরে নিলাম যে ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় এই পয়েন্টে মিলিত হচ্ছে। আর তোমার টোটালটুকু হাইট কত দেওয়া ছিল? 150। তাহলে এইটুকু কত হবে? 150 মাইনাস এক্স। সো বুঝতে পারছি। এবার দেখো এই বলটার এইখান থেকে এখানে যেতে যতটুকু সময় লাগবে, এই উপরের বলটার এখান থেকে এখানে আসতে ঠিক একই সময় লাগবে। সেই সময়টাও কি তুমি জানো? যারা কতটুকু সময় এসে এখানে মিলিত হবে? না। তাহলে আমি ধরে নিতে পারি, ধরি টি সময় পর বস্তুদ্বয় ভূমি হতে এক্স মিটার উচ্চতায় মিলিত হবে। এবার দেখো এই নিক্ষিপ্ত বস্তুর জন্য আমি কি লিখতে পারি? নিক্ষিপ্ত বস্তুর জন্য দেখো তো সে কতটুকু উচ্চতায় উঠতেছে? এক্স মিটার উচ্চতায় উঠতেছে। এটা তার কিসের মান? হাইটের মান। তার আদিবেগের মান জানি। তার টাইম কতটুকু লাগতেছে? টি। সো এখানে দেখো আমরা কোন সূত্র ইউজ করব? সূত্রটা ইউজ করব এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবার কোশ্চেন করতে পারো মাইনাস কেন ইউজ করলাম? কারণ এটা কোন বস্তু? নিক্ষিপ্ত বস্তু। তাহলে দেখো তার এইচ এর মানটা কত? এইচ এর মানটা হচ্ছে এক্স। ইউ এর মানটা কত? ইউ এর মানটা হচ্ছে 40। তাহলে 40 টি মাইনাস হাফ, জি এর মান কত? 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কি থাকে? এক্স ইকুয়াল টু 40 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। দেখো এখানে তুমি এক্স এর মানও জানো না, তুমি টাইমের মানও জানো না, মানে কতটুকু উচ্চতায় যে তারা মিলিত হবে এবং কত সময় পর মিলিত হবে কোনোটাই তুমি জানো না। তাহলে এখানে দেখো আননোন কয়টা? একটা টি আননোন আর একটা এক্স আননোন। তাহলে আননোন হচ্ছে দুইটা। তাহলে আমার আননোন দুইটা, তাহলে ইকুয়েশন সলভ করার জন্য আমাদের কয়টা ইকুয়েশন লাগবে? দুইটা ইকুয়েশন। তাহলে একটা ইকুয়েশন আমরা পাইলাম কার থেকে? নিক্ষিপ্ত বস্তুর জন্য। তাহলে আরেকটা ইকুয়েশন পাবো কার জন্য? এই পড়ন্ত বস্তুর জন্য। দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে আমরা টাইমের মানও পেয়ে যাব, এক্স এর মানও পেয়ে যাব। সো এবার আমরা পড়ন্ত বস্তু নিয়ে কাজ করব। সো পড়ন্ত বস্তুর জন্য সেম ভাবে আমরা কোন সূত্র লিখতে পারি? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্লাস কেন হলো? কারণ পড়ন্ত বস্তুর জন্য প্লাস হয়। এবার দেখো তো পড়ন্ত বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করছে? পড়ন্ত বস্তু এখান থেকে এখানে আসছে, তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 150 মাইনাস এক্স। তাহলে এখানে কি লিখতে পারি? এক্স এর জায়গায় 150 মাইনাস এক্স। তার আদিবেগটা কত? আমরা তো জানি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তার আদিবেগটা কত হয়ে যায়? 0। কারণ এখান থেকে বস্তুটাকে তো ফেলে দেওয়া হয়েছিল এখান থেকে 150 মিটার উচ্চতায়। তাহলে তার আদিবেগটা কত? 0। তাহলে আদিবেগটা যদি 0 হয় তাহলে এখানে টোটালটাই 0। তাহলে কি করে থাকে? শুধুমাত্র হাফ জি, জি এর মান 9.8 ইন্টু টি স্কোয়ার। আমরা তো টি এর মান তো জানি না। তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি? 150 মাইনাস এক্স ইকুয়াল টু
4.9 টি স্কোয়ার। সেটুকু পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো আমার দুইটা আননোন, আমি দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এবার দুটো ইকুয়েশনকে যদি আমি সলভ করি তাহলে আমি এক্স এর মানও পেয়ে যাবো, টি এর মানও পেয়ে যাবো। এবার তোমরা যে কোনো ভাবে সলভ করতে পারো। দেখো আমার এখানে এক্স এর মানটা আমার দেওয়া আছে, তাহলে এক্স এর মানটা যদি আমার দেওয়া থাকে আমি এখানে এক্স এর মানটা এটা বসাই দিতে পারি। তাহলে দেখো তো আমি কি করতে পারি, এখানে 150 মাইনাস এক্স এর পরিবর্তে কি লিখতে পারি 40t মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে কি লেখা যায় 40t মাইনাস 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু কত 4.9 টি স্কোয়ার। তাহলে এখানে কি লেখা যায় 150 মাইনাস 40t প্লাস 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার। দেখো তো উভয় সাইড থেকে 4.9 টি স্কোয়ার 4.9 টি স্কোয়ার বাদ দেওয়া যায়, কারণ এটা তো এখানে প্লাস আছে, ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি হয়ে যায়। তাহলে কি থেকে যায় 150 মাইনাস 40t ইকুয়াল টু 0। তাহলে এটাকে ওই সাইডে নিয়ে যেতে পারি। তাহলে কত হবে 40t ইকুয়াল টু 150। তাহলে t ইকুয়াল টু কত হয়ে যাবে 150 ডিভাইড বাই 40। সো এখানে যদি আমরা ক্যালকুলেট করি 150 ডিভাইড বাই 40, তাহলে এখানে টাইমের মান কত আসছে 3.75 সেকেন্ড। তাহলে কত 3.75 সেকেন্ড পর তারা এই বিন্দুতে মিলিত হবে। এবার একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, তুমি 3.75 সেকেন্ডটা তুমি এখানে বসাবা, কারণ এখানে বসাবা হয় 2 নম্বরে বসাবা না হয় 1 নম্বরে বসাবা। বসালে তুমি কি কার মান পেয়ে যাবা এক্স এর মান পেয়ে যাবা। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে সেটা পেয়ে যাবে। এবার তুমি যদি দেখো এক্স এর মান পজিটিভ আসছে তার মানে বুঝতে হবে তারা বাস্তবে মিলিত হয়েছে। যদি দেখো এক্স এর মান 0 বা নেগেটিভ আসছে তার মানে বুঝতে হবে তারা আসলে বাস্তবে মিলিত হয় নাই, মানে এইখান থেকে এইখানের মাঝে কোথাও মিলিত হয়নি, শুধুমাত্র মিলিত হয়েছে কোথায় ভূমিতে এসে। সো বুঝতে পারছি তুমি এই যে টাইমের মানটা যখন আসছে টাইমের মানটা তুমি হয় 1 নম্বরে বসাবা না হয় 2 নম্বরে বসাবা। 2 নম্বরে বসিয়ে যদি এক্স এর তুমি একটা পজিটিভ মান পাও, পজিটিভ মান পাইলে তুমি বুঝতে পারবা কি যে মাঝামাঝি কোথাও তারা মিলিত হয়েছে। কিন্তু যদি তুমি নেগেটিভ মান বা 0 পাও তাহলে বুঝতে হবে মাঝামাঝি কোথাও তারা মিলিত হয়নি, মিলিত হয়েছে কোথায় ভূমিতে এসে। সো আমরা এই টি এর মানটা 1 নম্বর ইকুয়েশনে যদি বসাই, তাহলে টি এর মানটা যদি 1 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে কেমন হবে, তাহলে x ইকুয়াল টু 40 ইনটু টি এর মান কত 3.75 মাইনাস 4.9 ইনটু 3.75 এর হোল স্কয়ার। তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি 40 ইনটু 3.75 এটা হচ্ছে 150 মাইনাস 4.9 ইনটু 3.75 এর হোল স্কয়ার। সো এটা করলে আসে 68.91। তো দেখো 150 মাইনাস 68.91 তাহলে কত আসে 81.09। তাহলে এটা হচ্ছে সেই x এর মান। দেখো তো x এর মান আসলে কি আসছে পজিটিভ আসছে। তাহলে x এর মান পজিটিভ আসা মানে কি তারা আসলে মিলিত হয়েছে, এই পয়েন্টে আসলে মিলিত হয়েছে কতটুকু উচ্চতায় ভূমি থেকে 81.09 মিটার উচ্চতায়। সো তোমার কোশ্চেনে সেটাই চাইছিল যে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। তাহলে ভূমি থেকে 81.09 মিটার উচ্চতায় এবং 3.75 সেকেন্ড পর তারা এই বিন্দুতে মিলিত হবে। তোমার যদি বলতো পরন্ত বস্তু কতটুকু উচ্চতায় মিলিত হবে, তাহলে 150 মাইনাস এক্স, তুমি এখানে এক্স এর মান এটা বসাই দিলে পেয়ে যেতা। তাহলে এই নিক্ষিপ্ত বস্তুর এখান থেকে এখানে উঠতেও সময় লাগে 3.75 সেকেন্ড, আর নিক্ষিপ্ত বস্তুর এখান থেকে এখানে নামতেও তার কতটুকু সময় লাগে 3.75 সেকেন্ড। সো এই ম্যাথটা বুঝতে পারছি আসলে। সো এই ছিল আমাদের টাইপ 2 পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ। এবার এর পরের টাইপে আমরা বন্দুকগুলির ম্যাথ দেখব। সো আমাদের পরের টাইপটা হলো টাইপ 3 বন্দুকগুলির ম্যাথ। সো বন্দুকগুলির ম্যাথ আমরা প্রথম যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 21 এর ক্ষেত্রে। কি বলছে, একটা বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি। তাহলে তুমি একটা গুলি ছুটতেছো, সেই গুলির বেগটা কত 40 মিটার পার সেকেন্ড। মানে বিষয়টা হচ্ছে এমন, এই মনে করো তুমি একটা গুলি ছুটছো, সেই গুলির আদি বেগটা কত দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড। ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটা তক্তার মধ্যে প্রবেশ করে। তাহলে তুমি যেখান থেকে তুমি গুলিটা ছুটছো সেখান থেকে একটা দূরে একটা তক্তা আছে। তাহলে এই চিন্তা করলাম একটা তক্তা। তাহলে এইখান থেকে গুলি থেকে সেই তক্তার দূরত্বটা কতটুকু, গুলি থেকে তক্তার দূরত্বটা হচ্ছে 50 মিটার। তাহলে এটা হচ্ছে সেই 50 মিটার। একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে যায়। তাহলে তক্তার মধ্যে যখন সে প্রবেশ করছে, প্রবেশ করার কতটুকু সময় পর থেমে গেছে
মনে করো আমি চিন্তা করলাম এখানে সে প্রবেশ করে থেমে গেছে, এই পয়েন্টে প্রবেশ করে, তাহলে এখানে যে থেমে যাওয়া মানে কি, এখানে তার শেষ বেগটা কত, 0। তাহলে তার এইখান থেকে এইটুকু সময় তার কতটুকু টাইম লাগছে, 0.01 সেকেন্ড। কারণ কোশ্চেনে বলছে এতটুকু সময় পর সে কি হয়ে যায়, থেমে যায়। তাহলে সেই এইখান থেকে সে 0.01 সেকেন্ড পর এখানে সে থেমে গেছে, জন্য শেষ বেগটা 0। বলছে তক্তাটি একটি মাটির দেয়ালের গায়ে লাগানো ছিল। তো পাশে আমি চিন্তা করলাম এখানে মনে করো একটা মাটির দেওয়াল আছে, এটা হচ্ছে সেই মাটির দেওয়াল। এবার বলছে তক্তার পুরুত্বটা তোমাকে কোশ্চেনে দেওয়া আছে, তাহলে এই টোটালটা হচ্ছে তক্তা, তাহলে তক্তার এই পুরুত্বটা, এটা হচ্ছে সেই তক্তার পুরু, এইটুকু পর্যন্ত তক্তাটা পুরু, তাহলে তক্তার পুরুত্ব কত দেওয়া আছে, 21 সেন্টিমিটার। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছি। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাকে আঘাত করবে। তাহলে দেখো বন্দুকের গুলি এইখান থেকে তাকে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। বন্দুকের গুলির ক্ষেত্রে তক্তাটা কতটুকু দূরে ছিল, 50 মিটার দূরে ছিল। তাহলে এতটুকু সে পথ অতিক্রম করে গেছে, তারপরে তো এখানে তক্তাটাকে কি করছে, আঘাত করছে। তাহলে এইটুকু সময় সে কিভাবে যাবে বলো তো, তাহলে এইটুকু সময় সে যাবে হচ্ছে সম বেগে। তাহলে দেখো আমরা ইজিলি বের করতে পারবো কত সময় পর তক্তাকে আঘাত করবে। তাহলে তার আমি যেহেতু সমবেগে যাচ্ছে, দূরত্ব জানি, এস এর মান জানি, তাহলে এস এর মান কত, 50 মিটার। কতটুকু সে বেগে যাচ্ছে, 40 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমার সেই টাইমের মানটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, এস ইকুয়াল টু ভিটি। তাহলে টি ইকুয়াল টু কত, এস ডিভাইড বাই ভি। তাহলে এস এর মান তোমার 50 ডিভাইড বাই 40। সো 50 ডিভাইড বাই যদি আমরা 40 করি, 50 ডিভাইড বাই 40, সো 1.25 সেকেন্ড পর কি হবে, সে তক্তাকে আঘাত করবে। মানে তার এই পয়েন্টে এসেও তার বেগটা কত থাকবে, তার বেগটা সেই 40 মিটার পার সেকেন্ডই থাকবে। তাহলে সে 1.25 সেকেন্ড পর সেই তক্তাটাকে আঘাত করবে। সো বুঝতে পারছেন একটা। সো এরপরে 2 নম্বর ম্যাথটা কি বলছে, বলছে মাটির দেওয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা। চিন্তা করো তো, মাটির দেওয়ালটি ক্ষতিগ্রস্ত হবে কখন, যখন সে তক্তাটাকে ভেদ করে ফেলবে। যদি তক্তাটা পুরো ছিল কত, 21 সেন্টিমিটার, যদি তক্তাটাকে যদি সে ভেদ করে ফেলে তখনই তো মাটির দেওয়ালকে ক্ষতিগ্রস্ত করবে। এবার গুলিটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা কি আমরা জানি না। সো আমাদের কাজ কি, গুলিটার অতিক্রম দূরত্ব বের করা। সো গুলিটা তক্তার যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের বের করতে হবে। যদি সে 21 সেন্টিমিটার বেশি দূরত্ব অতিক্রম করে ফেলে তাহলে কি হবে, মাটির দেওয়ালটিকে ক্ষতিগ্রস্ত করবে। যদি 21 সেন্টিমিটার কম দূরত্ব অতিক্রম করে তাহলে মাটির দেওয়ালকে ক্ষতিগ্রস্ত করবে না। সরাসরি বুঝতে পারছি। এবার দেখো এক্ষেত্রে যখন সে তক্তার মধ্যে প্রবেশ করা শুরু করছিল তখন তার আদিবেগটা কত ছিল, 40। তাহলে এক্ষেত্রে তার আদিবেগটা কত, গুলিটির 40 মিটার পার সেকেন্ড। সে কিছু দূরত্ব অতিক্রম করে যে স্থির হয়ে গেছে, মানে তার শেষ বেগটা কত, 0। কতটুকু সে দূরত্ব অতিক্রম করছে এটা কি আমরা জানি না। সেই দূরত্বটা আমি বের করবো। দেখো আমার এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা দেওয়া আছে সময় দেওয়া আছে, তাহলে টি এর মান দেওয়া আছে, তাহলে টি ইকুয়াল টু কত দেওয়া আছে, 0.01 সেকেন্ড। সো দেখো এইটা আমরা কিভাবে বের করতে পারি, এস এর মান আমার বের করতে হবে। দেখো তো আমরা কোন সূত্র ইউজ করতে পারি, আমরা অনেকগুলো সূত্র জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্রটাকে আমরা ইউজ করতে পারবো এখানে, পারবো না। কেন পারবো না, কারণ দেখো আমি ত্বরণের মানটা জানি না। এবার দেখো তো এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, এটা ইউজ করতে পারি কিনা, আমার তো এস এর মান বের করতে হবে। দেখো ইউ জানি, ভি জানি, টি জানি, তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করবো, এই সূত্রটা ইউজ করবো। এই সূত্রটা ইউজ করবো না, যদি এখানে এই সূত্রটা ইউজ করি তাহলে ইউ এর মান কত, 40, ভি এর মান 0 ডিভাইড বাই 2, কতটুকু সময় পর সে থেমে গেছিল, 0.01। সেটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে 40 ডিভাইড বাই 2 ইন্টু 0.01, তাহলে সে 0.2 মিটার দূরত্ব অতিক্রম করছে। এবার দেখো তো তক্তার পুরুত্বটা কতটুকু, 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার মানে কত, 21 সেন্টিমিটার মানে 0.21 মিটার। তাহলে আমরা কি বলতে পারি, এই যে এস ইজ লেস দ্যান 0.21 মিটার, মানে 0.21 মিটার বড়, মানে তক্তার পুরুত্ব আরো বেশি, মানে তক্তার এখানে শেষে না, সে আরো আগে যে কি হয়ে গেছে, তার বেগটা 0 হয়ে গেছে। তাহলে মাটির দেওয়াল তো সে যেতেই পারেনি, তাহলে কি মাটির দেওয়াল ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে মাটির দেওয়ালটি ক্ষতিগ্রস্ত হবে না, মাটির দেওয়াল ক্ষতিগ্রস্ত হবে না। এবার তোমাকে যদি এক্সট্রা একটা কোশ্চেন বের করতে বলতো, তোমাকে যদি এক্সট্রা কোশ্চেনটা বলতো
এই যে তক্তার মধ্যে গুলিটার ত্বরণ যদি বের করতে বলো তখন তোমরা কিভাবে বের করতাম? সো এক্সট্রা কোশ্চেনটা হচ্ছে তোমাকে বলবো গুলিটির ত্বরণ বের করতে। তখন দেখো আমরা কিভাবে করতাম। গুলিটি যদি ত্বরণ বের করতে বলতো তাহলে দেখো আমার কি কি ডাটা দেওয়া আছে, আমার ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি ত্বরণ বের করতে পারতাম। কোন সূত্র ইউজ করতাম? এ ইকুয়াল টু কত? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। ভি এর মান 0, ইউ এর মান কত দেওয়া আছে? 40। কতটুকু সময় পর সে থেমে গেছে? 0.01। সো এখান থেকে যদি আমরা বের করি তাহলে 0 মাইনাস 40 ডিভাইড বাই 0.01, সো তাহলে মাইনাস 4000। তাহলে এক্ষেত্রে তো ত্বরণ কতটুকু? মাইনাস 4000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তুমি চাইলে এই সূত্রটা দিয়েও এই ম্যাথটা করতে পারতে, এস এর মানটা এই সূত্র দিয়েও বের করতে পারতে। তাহলে তোমার কি করতে হতো? এইভাবে এর মানটা বের করে নিতে হতো। তুমি যদি এইভাবে এর মানটা বের করে নিয়ে যদি এস এর মানটা বের করো তাহলেও দেখো দেখবা সেম আসে। দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ এর মানটা কত? 40। তাহলে 40 ইন্টু টি, টি এর মান কত? 0.01 প্লাস হাফ, এর মান কত? মাইনাস 4000 ইন্টু টি এর মান কত? 0.01 এর হোল স্কোয়ার। তুমি যদি এটা ক্যালকুলেট করো তাহলে কত আসে? 0.01 প্লাস হাফ ইন্টু মাইনাস 4000 ইন্টু 0.01 এর হোল স্কোয়ার। সো এটা করলেও তোমার সেই 0.2 মিটার আসে। সো তুমি চাইলে এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছি। এরপরের কোশ্চেনটা হলো 10 কি বলছে? 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরু একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল। কত বেগে? 30 মিটার পার সেকেন্ড বেগে। মানে এই হচ্ছে তোমার সেই একটা গুলি, সেই গুলিটার বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। তাহলে 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট 6.5 সেন্টিমিটার পুরু। তাহলে আমি চিন্তা করলাম এটা মনে করো এতটুকু পুরু, সে কতটুকু পুরু? টোটালটা 6.5 সেন্টিমিটার। তাহলে 6.5 সেন্টিমিটার পুরু একটা গাছের ভিতর কতটুকু প্রবেশ করছে? 2 সেন্টিমিটার প্রবেশ করছে। এবার এইখান থেকে আমি এইটুকু বললাম, মনে করো তোমার 2 সেন্টিমিটার, তাহলে এইটুকু হচ্ছে তোমার সেই 2 সেন্টিমিটার। প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল। সো এখানে একটু ভালোভাবে বুঝতে হবে দুইটা ওয়ার্ড। একটা হচ্ছে বেগ 1/3 হওয়া, বেগ 1/3 হওয়া এটা যা বোঝায়, আর বেগ 1/3 হ্রাস পাওয়া, দুটা কিন্তু সেম জিনিস বোঝায় না। সেই জিনিসটা একটু খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো বেগ 1/3 হ্রাস পাওয়া মানে দেখো এখানে একটা তার বেগ ছিল, এখানে যে তার বেগ 1/3 হয়ে গেছে। 1/3 হয়ে যাওয়া মানে কি? এখানে তার বেগ ছিল ইউ, এখন তার বেগ হয়ে গেছে ইউ ইন্টু 1/3 মানে u/3। এটুকু বুঝতে পারছি। এবার বেগ 1/3 হ্রাস পাওয়া, হ্রাস পাওয়া মানে কি? এখানে যে তার বেগটা কত হবে? 1/3 হ্রাস পাবে। হ্রাস পাওয়া মানে কি? বিয়োগ হওয়া। তাহলে আগে তার বেগটা কত ছিল? ইউ, এখন তার বেগটা কত হবে? 1/3 হ্রাস পাবে। কার 1/3? ইউ এর 1/3 হ্রাস পাবে, এই জন্য আমরা বিয়োগ করছি। কার থেকে বিয়োগ করব? ইউ এর থেকে বিয়োগ করব। আশা করি বুঝতে পারছি। তাহলে বেগ 1/3 হওয়া মানে কি? বেগ 1/3 হওয়া মানে তোমার যে বেগটা ছিল সেই বেগের এর মানে তো গুণ 1/3। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে তখন শেষ বেগ হতো। কিন্তু তোমাকে যদি বলে 1/3 হ্রাস পাওয়া, 1/3 হ্রাস পাওয়া মানে তোমার যে বেগটা ছিল সেই বেগের 1/3 হ্রাস পাবে। হ্রাস পাওয়া মানে বিয়োগ হবে। কার থেকে বিয়োগ করব? তোমার যে ইউ যে বেগটা ছিল। আশা করি বুঝতে পারছি। তাহলে এক্ষেত্রে তার শেষ বেগটা কত হবে? ভি ইকুয়াল টু ইউ মাইনাস ইউ ইন্টু 1/3। কারণ আমাকে কোশ্চেনে বলছে 1/3 হ্রাস পেয়েছে। এবার দেখো এরপর বলছে গুলিটি আরো 1 সেকেন্ড গেল। তাহলে এইখানে পৌঁছানোর পর গুলিটি আরো এখান থেকে মনে করো আমি বললাম এইটুকু গেল, এইটুকু তার যেতে সময় লাগছে কতটুকু? 1 সেকেন্ড। দেখো আমাদের কোশ্চেনে 1 নম্বরে বলছে বুলেটটার ত্বরণ বের করতে। তাহলে বুলেটটার ত্বরণ আমরা এই প্রথম ক্ষেত্রে তার ত্বরণটা বের করতে পারি। তাহলে এখানে দেখো আমি ভি এর মানটা অলরেডি জানি, তার এস এর মানটা আমি অলরেডি জানি। তাহলে দেখো তুমি কি কি জানি? আমি এই ক্ষেত্রে ইউ এর মান জানি, ইউ এর মান কত? 30 মিটার পার সেকেন্ড। ভি এর মান জানি, ভি এর মান কত? ইউ মাইনাস ইউ ইন্টু 1/3। কেন ইউ মাইনাস ইউ ইন্টু 1/3 লিখলাম সেটা কাইন্ডলি বুঝতে পারছি। তাহলে ইউ এর মান কত? 30 মাইনাস
30/3, তাহলে এখানে কত হবে 10, তাহলে 30 - 10 মানে কত 20 মিটার পার সেকেন্ড। এখানে এসটা কত, এসটা হচ্ছে কত, কতটুকু সে প্রবেশ করছে 2 সেন্টিমিটার, তাহলে এসটা হচ্ছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে আমরা কত লিখতে পারি 2/100 মিটার, মানে হচ্ছে 0.02 মিটার। এবার দেখো আমার এখানে ত্বরণ বের করতে বলছে, তাহলে দেখো তো আমি ইউ জানি, ভি জানি, এস জানি, তাহলে আমি কি a = v - u / t এই সূত্র ইউজ করতে পারবো? পারবো না। কেন পারবো না? আমি শেষ বেগ জানি, আদি বেগ জানি, টাইম জানি না, তাহলে এই সূত্র ইউজ করা যাবে না। কোন সূত্র ইউজ করতে হবে? দেখো তাহলে যেখানে টাইম আছে এখানে তো কোনো টাইম নাই, তাহলে টাইম রিলেটেড কোনো সূত্র ইউজ করতে পারবো না। এই জন্য আমাদের কোন সূত্র ইউজ করতে হবে? v² = u² + 2as। তাহলে এখান থেকে যদি আমরা লিখি a = কত হয়ে যাবে v² - u² ডিভাইড কত 2s। দেখো তার v এর মান কত 20, তাহলে 20a² ডিভাইড u এর মান কত, u এর মান 30a² ডিভাইড 2 * s, s এর মান কত, s এর মান হচ্ছে 0.02, সো 0.02। তাহলে তুমি এখান থেকে যদি ক্যালকুলেট করো তাহলে 20a² - 30a² ডিভাইড 2 * 0.02, তাহলে এখানে আসে -12500। তাহলে এখানে তোমার কতটুকু ত্বরণ কাজ করবে -12500 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি বুঝতে পারছি। এবার দেখো তোমাকে 2 নম্বরে কি বলছে, বলছে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কিনা। দেখো বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে নাকি পারবে না, তাহলে আমার কি বের করতে হবে? এখানে এসে আমি একটা বেগ জেনে গেছি, তাহলে আমার এখানে দূরত্ব বের করতে হবে। যদি এই দূরত্বটা দেখো সে অলরেডি দূরত্ব অতিক্রম করে ফেলছে কতটুকু 2 সেন্টিমিটার, বাকি তাহলে কতটুকু থেকে যায়, তাহলে এইটুকু কতটুকু বাকি 4.5 সেন্টিমিটার। তাহলে সে যদি 4.5 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে কি হবে, সে এই তোমার হচ্ছে গাছটাকে ভেদ করতে পারবে। আশা করি এটা বুঝতে পারছি। তাহলে আমার এখানে কি বের করতে হবে, দূরত্ব বের করতে হবে। তাহলে দূরত্ব যদি তোমার 4.5 সেন্টিমিটার হয় বা তার থেকে যদি বেশি হয় তাহলে কি করবে, গাছটিকে ভেদ করতে পারবে। যদি না হয় তাহলে গাছটিকে ভেদ করতে পারবে না। এবার দেখো আমাকে কি কি ডাটা দেওয়া আছে, ডাটা দেওয়া আছে আমি এখানে শেষ বেগটা জানি। এবার দেখো এই কেসের জন্য, এই কেসের শেষ বেগটা এই কেসের জন্য কি বেগ হিসেবে কাজ করবে, আদি বেগ। তার মানে এই যে দ্বিতীয় ক্ষেত্রের জন্য আদি বেগটা হবে কি প্রথম ক্ষেত্রের শেষ বেগ। তাহলে এটার জন্য আমি আদি বেগটা জানি, তাহলে এটা শেষ বেগ এটা আদি বেগের সমান। আর এই ক্ষেত্রে তার শেষ বেগটা কত হয়ে যাবে, কারণ সে কি হয়ে যাবে থেমে যাবে, তাহলে তার শেষ বেগটা কত হয়ে যাবে 0। দেখো তার কতটুকু সময় লাগছে এখান থেকে এখানে থামতে, কোশ্চেনে বলা আছে বুলেটটা আরো 1 সেকেন্ড সময় চললো, মানে 1 সেকেন্ড সময় যাওয়ার পরে সে কি হয়ে গেছে থেমে গেছে। তাহলে এখানে তার কি দেওয়া আছে টাইমের মান দেওয়া আছে। তাহলে আমার কোন জিনিসটা ইউজ করতে হবে, এস এর মানটা বের করতে হবে। কিভাবে আমি এস এর মানটা বের করতে পারি দেখো, তাহলে এস ইকুয়াল টু আমি কি ইউজ করতে পারি ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইনটু টি। কারণ দেখো আমি ইউ এর মান জানি, ভি এর মান জানি, টি এর মান জানি। তাহলে ইউ এর মান কত, এখানে ইউ এর মান প্রথম ক্ষেত্রের কিসের সমান শেষ বেগের সমান, আর প্রথম ক্ষেত্রের শেষ বেগ আমরা অলরেডি বের করছিলাম কত 20। তাহলে ইউ এর মান 20, ভি এর মান কত 0 ডিভাইড বাই 2 ইনটু কত 1, কারণ টাইম তো কতটুকু চলছে 1 সেকেন্ড চলছে। সো এখানে যদি আমরা বের করি তাহলে কত হবে 20 ডিভাইড বাই 2 ইনটু 1, মানে হচ্ছে 10 মিটার। দেখো তাহলে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করতেছে, কোথায় 10 মিটার কোথায় 4.5 সেন্টিমিটার। তাহলে যেহেতু 10 মিটার ইজ গ্রেটার দ্যান 4.5 সেন্টিমিটার, তাহলে সে কি হবে গাছটিকে ভেদ করতে পারবে। তাহলে অতএব গাছটিকে ভেদ করতে পারবে। পেমেন্টটা আমরা অন্য আরেকভাবে করতে পারি। কিভাবে করতে পারি দেখো, তুমি গ নম্বরে পেয়ে গেছিলা কত ত্বরণের মান পেয়ে গেছিলা -12500 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর দেখো প্রথম ক্ষেত্রের জন্য শেষ বেগটা কত ছিল, প্রথম ক্ষেত্রের জন্য শেষ বেগ এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের শেষ বেগ কত ছিল 20 মিটার পার সেকেন্ড। এবার দেখো তোমার এখানে একটা ত্বরণ ছিল, তাহলে বাকিটুকু হচ্ছে কি সেম ত্বরণে যাবে, কিন্তু এখানে সেম ত্বরণে যাবে না। কেন যাবে না, অন্যান্য ম্যাথের ক্ষেত্রে আমরা বন্ধুগুলির ক্ষেত্রে অন্যান্য ম্যাথে আমরা সেম বেগ নিয়ে কাজ করি, তো সবসময় যে সেম বেগ হবে এমন না। এই ম্যাথটার ক্ষেত্রে সেম বেগে যাবে, মানে সেম ত্বরণে যাবে না, সেম ত্বরণে যাবে না। দেখো এইখানে যতটুকু ত্বরণ এসে গেছে এখানে সে আর সেম ত্বরণে যাবে না। কেন যাবে না, কারণ দেখো এখানে তোমার টাইম দেওয়া আছে, সে কতটুকু সময় গেছে 1 সেকেন্ড, যে সে থেমে গেছে। তাহলে দেখো তুমি এখানে প্রথম ক্ষেত্রে শেষ বেগ দ্বিতীয় ক্ষেত্রে কিসের সমান আদি বেগের সমান। তাহলে বলো তো
দ্বিতীয় ক্ষেত্রের জন্য তোমার আদিবেগ কত হবে? 20 মিটার পার সেকেন্ড। আর দ্বিতীয় ক্ষেত্রের জন্য শেষ বেগ কত? 0। আর সে যেহেতু থেমে গেছে এই জন্য তার টাইমের মানটা 1 সেকেন্ড। 1 সেকেন্ড পর সে কি হয়ে গেছে? থেমে গেছে, জন্য শেষ বেগটা 0। তাহলে এখান থেকে তুমি যদি ত্বরণের মানটা বের করো তাহলে a = v - u ডিভাইড বাই t। তাহলে v এর মান কত? 0, u এর মান 20 আর t এর মান কত? 1। তাহলে দেখো এখানে তার ত্বরণ কত চলে আসছে? -20। দেখো আমার ফার্স্ট ক্ষেত্রে মানে প্রথম ক্ষেত্রে ত্বরণের মান ছিল -12500 আর এখানে চলে আসছে -20। সো দেখো একই তোমার গাছ কিন্তু দুইটা ক্ষেত্রে দুই সেম রকম ত্বরণ না, দুটো ডিফারেন্ট ত্বরণ। আমরা নরমালি বন্দুকগুলির ক্ষেত্রে সেম ত্বরণ নিয়ে কাজ করি। সো এমন নাও হতে পারে আমার প্রথম ক্ষেত্রে এক ধরনের ত্বরণ থাকতে পারে, দ্বিতীয় ক্ষেত্রে ডিফারেন্ট আর একটা ত্বরণ থাকতে পারে। সো আই গেস বুঝতে পারছি। এবার দেখো তুমি এখানে ত্বরণ পেয়ে গেছো, এবার দেখো তুমি কি ইউজ করতে পারো? তোমার তো দূরত্ব বের করতে হবে, সে কতটুকু যাবে। তাহলে s = কি ইউজ করতে পারি? ut + ½ at²। তাহলে u এর মানটা কত? u এর মানটা 20। তাহলে 20 কতটুকু সময় সে গেছে? 1 সেকেন্ড সময় গেছে, +½ এর মান কত? -20 আর t এর মান কত? 1²। সেটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে 20 - 10 তোমার সেই 10 মিটার আসবে। যেহেতু এই 10 মিটার ইজ গ্রেটার দ্যান 4.5 সেন্টিমিটার, তাহলে সে কি করবে? গাছটাকে ভেদ করতে পারবে। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছি। সো এই ছিল আমাদের টাইপ 3 বন্দুকগুলির ম্যাথ। সো এবার আমরা পরের টাইপটা দেখব। আমাদের পরের টাইপের ম্যাথটা হচ্ছে টাইপ 4 মিলিত হওয়া বা দেখা হওয়া। মানে হচ্ছে বাস দুটি মিলিত হতে পারবে কিনা, বাঘ হরিণকে ধরতে পারবে কিনা, বিড়ালি দুটিকে ধরতে পারবে কিনা, এরকম টাইপের ম্যাথ। বা কত সময় পর হচ্ছে তাদের বেগ সমান হবে, এরকম টাইপের ম্যাথ। সো এই ক্ষেত্রে কোশ্চেনটা আমরা একটু দেখি। মানে যশোর বোর্ড 21-এ আসা কোশ্চেন কি বলছে? শিক্ষা সফরে যাওয়ার জন্য দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে একই দিকে যথাক্রমে এ ও বি দুটি বাস যোগে যাত্রা শুরু করলো। তাহলে বিষয়টা কেমন? মানে মনে করো এই হচ্ছে সেই জায়গা, এই জায়গা থেকে তারা যাত্রা শুরু করছে একই সময়ে এবং একই দিকে। তাহলে এইখান থেকে মনে করো এই বললাম এ একটা বাসে যাত্রা শুরু করছে, এ হচ্ছে এ একটা বাস এবং অপর একটা বাস হচ্ছে বি এ আর একটা বাস। তাহলে এটা হচ্ছে এ বাস, এটা হচ্ছে বি বাস। এ আর বি বাসে একই সাথে যাত্রা শুরু করছে একই সময়ে একই দিক থেকে। তাহলে এও একই সময়ে মানে এও যে সময় গাড়ি স্টার্ট করছে এও ঠিক সেই সময় গাড়ি স্টার্ট করছে, এও যেদিকে যাচ্ছে এও ঠিক একই দিকে যাচ্ছে। এটা পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো বলছে এ বাসটি এত সুষম ত্বরণে, তাহলে এ বাসটা কতটুকু সুষম ত্বরণে যাচ্ছে? 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার। ও বি বাসটি 200 মিটার পিছন থেকে, তাহলে বুঝতে হবে বি বাসটা কিন্তু এর সাথে যাচ্ছে না, মানে একই পয়েন্ট থেকে যাচ্ছে না, সাথেই যাচ্ছে মানে একই সময় যাচ্ছে, কিন্তু কি হচ্ছে 200 মিটার পিছন থেকে যাচ্ছে। মানে সে যাত্রা শুরু করতেছে মনে করো এই পয়েন্ট থেকে, বি পয়েন্ট থেকে। তাহলে এই কতটুকু পিছনে আছে? 200 মিটার পিছনে। তাহলে এটাই বলছে যে বি বাসটি 200 মিটার পিছন থেকে এত সমবেগে গন্তব্যস্থলে পৌঁছালো। তাহলে বি বাসটা কিভাবে যাচ্ছে? সমবেগে, এবং বেগের মানটা কত? 4 × 10⁻² মিটার পার সেকেন্ড। এটা এই সম বেগে যাচ্ছে। আর এ বাসটা কিভাবে যাচ্ছে? সম ত্বরণে। এর জন্য কোনো আদিবেগের মানটা দেওয়া নেই, তাহলে আদিবেগের মান দেওয়া নেই মানে কত? তাহলে বেগটা কত? জি। সো কাইন্ড এই চিত্রটা বুঝতে পারছি যে এ বাসটা বি বাস থেকে 200 মিটার সামনে ছিল এবং এ বাসটা 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কয়ারে যাচ্ছে এবং তার আদিবেগটা 0, আর বি বাসটা 4 × 10⁻² মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এও যখন গাড়ি স্টার্ট করছে এও ঠিক তখন গাড়ি স্টার্ট করছে, এও যেদিকে যাচ্ছে বি বাসটাও ঠিক একই দিকে যাচ্ছে। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে? বলছে যাত্রা শুরুর কত সময় পর বাস দুটির বেগ সমান হবে। এবার চিন্তা করো তো, এই যে বি বাস আছে, বি বাসের কি বেগের কোনো চেঞ্জ হবে? না, চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ বি বাসটা কিভাবে যাচ্ছে? সমবেগে যাচ্ছে 4 × 10⁻²। তাহলে প্রত্যেকটা সময় তার বেগ কত থাকবে? 4 × 10⁻², সরি 4 × 10⁻² কিলোমিটার। এবার দেখো এই এ বাসটা সমত্বরণে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই বেগের মান কি হবে? চেঞ্জ হবে। তাহলে আমরা বলতে পারি কি এই এ বাসটা টি সময় পর তার বেগ এইটা হবে। বুঝতে পারছি? মানে এর তো বেগের কোনো চেঞ্জ হচ্ছে না, বেগের চেঞ্জ হচ্ছে কার? এ বাসের জন্য। তাহলে দেখো তো এ বাসের জন্য আদিবেগের মানটা কত? 0 মিটার পার সেকেন্ড।
তার ত্বরণ দেওয়া আছে, ত্বরণ কত দেওয়া আছে 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার। এবার কিলোমিটার থেকে যদি আমি মিটারে কনভার্ট করতে চাই তাহলে আমি কত দ্বারা গুণ করব, 1000 দ্বারা গুণ করব। তাহলে 1000 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার দেখো তো এ বাসের আর বি বাসের বেগ তো সমান হতে হবে, তাহলে এ বাসের বেগ কত হতে হবে, বি বাসের সমান, কারণ বি বাসের বেগ তো চেঞ্জ হবে না, কারণ বি বাস তো সম বেগে যাচ্ছে। তাহলে বি বাসের বেগটা কত, সেই বেগটা 4 × 10⁻²। তাহলে এ বাসের শেষ বেগটা কত হবে, 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ডের সমান হবে। তাহলে 4 × 10⁻² করলে কত হবে, 4 × 10⁻² কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করব, 1000 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কোথায় যাবে, 40 মিটার পার সেকেন্ড। আর কত সময় লাগবে সেই টাইমটাই তো আমার কোশ্চেনে বের করতে বলছে, কত সময় পর। তাহলে আমরা কোন সূত্র ইউজ করতে পারি, v = u + at। কেন এই সূত্রটা ইউজ করলাম, কারণ দেখো আমার v দেওয়া আছে, u দেওয়া আছে, a দেওয়া আছে, আমি t বের করতে যাচ্ছি। তাহলে t = কি লেখা যায় বলো তো, v - u / a। আর v এর মান এখানে কত দেওয়া আছে 40, u এর মান দেওয়া আছে 0, আর এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 4। তাহলে কতটুকু সময় লাগবে, 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর কি হবে, এ এবং বি দুইটা বাসেরই কি হবে, বেগটা সমান হবে। বি বাসের বেগ তো চেঞ্জ হচ্ছে না, তাহলে এ বাসের বেগ চেঞ্জ হতে হতে যখন 10 সেকেন্ড হয়ে যাবে তখন এ বাসের বেগটা বি বাসের বেগের সমান হয়ে যাবে। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছি। এর ঘ নাম্বার কোশ্চেনটা কি বলছে, ঘ নাম্বার কোশ্চেনটা বলছে যাত্রাপথে দুটি বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে। সো আমার এখানে বের করতে হবে এ বাসটা আর বি বাসটা, এ বাসটা 200 মিটার সামনে থেকে যাত্রা শুরু করতেছে, বি বাসটা 200 মিটার পিছন থেকে যাত্রা শুরু করতেছে। তাহলে কিছু সময় পর এ আর বি বাসের দেখা হবে, বুঝতে পারছি। এবার কত সময় পর দেখা হবে এটা তো আমরা জানি না। তাহলে যদি এখানে যদি তুমি টি এর মান বের করো, টি এর মান যদি তোমার 2টা আসে তাহলে বুঝতে হবে তাহলে কতবার দেখা হয়েছে, 2বার। টি এর মান যদি 1টা আসে তাহলে বুঝতে হবে তাদের 1বার দেখা হয়েছে। টি এর মান যদি আমি কোনো কিছু নাই পাই তাহলে বুঝতে হবে তাদের দেখা হয় না। বুঝতে পারছি এটুকু। এবার দেখো, তাহলে আমি বলতে পারি ধরি এ আর বি বাসদ্বয় এই পয়েন্টে মিলিত হবে, সি বিন্দুতে মিলিত হবে। বুঝতে পারছি। তাহলে আমি কি বলতে পারি, ধরি টি সময় পর সি বিন্দুতে এ ও বি বাসদ্বয় মিলিত হবে। টি সময় পর কেন লিখলাম, কারণ আমরা তো জানি না, কারণ এ বাসটা তো একটা বেগে সামনের দিকে যাচ্ছে, একটা সময় যাচ্ছে, বি বাসটা তো একটা বেগে একটা সময় সামনে যাচ্ছে। কখন তারা মিলিত হবে, কতটুকু দূরে যে মিলিত হবে তাও তো আমরা জানি না। তাহলে আমরা সেটা ধরে নিলাম, ধরি টি সময় পর এ বাসটি সি বিন্দুতে মিলিত হবে এবং বি বাসটিও সি বিন্দুতে মিলিত হবে। তাহলে আমি মনে করো তোমাকে বলি, উদাহরণ হিসেবে যদি বলি টি এর মানটা মনে করো যদি 10 সেকেন্ড হয়, তাহলে চিন্তা করো তো এ বাসটার এ থেকে সিতে যেতে কতটুকু সময় লাগবে, 10 সেকেন্ড। আবার বি বাসটার এই বি থেকে সিতে আসতে কতটুকু সময় লাগবে, 10 সেকেন্ড। আশা করি বুঝতে পারছি। এবার দেখো আমি দেখো এখান থেকে কি লিখতে পারি, এমন লেখা যায় কিনা দেখো তো, বিসি = বিএ প্লাস এসি। আমি এটা ভেঙে লিখলাম, কি ভেঙে লিখলাম দেখো, আমার টোটাল পথটা কত, বিসি, এটাকে আমি ভেঙে কি লিখলাম, বিএ প্লাস এসি। কেন এভাবে লিখলাম তুমি এটা বুঝতে পারো না। দেখো বি থেকে সি, দেখো তো বি থেকে সিতে কে যাচ্ছে, এই বি থেকে সিতে তোমার এই বি বাসটা যাচ্ছে না। বি থেকে সি অতিক্রান্ত দূরত্ব কার, বি বাসের জন্য, কারণ যদি তার সি বিন্দুতে মিলিত হয়, সে যাত্রা শুরু করছে তো বি বিন্দুতে, তাহলে বি থেকে সিতে তার তাহলে কার যেতে হবে, বি বাসটা যেতে হবে। তাহলে এই বিসিটা কার অতিক্রান্ত দূরত্ব, বিসিটা হচ্ছে বি বাসের জন্য অতিক্রান্ত দূরত্ব। এটা বুঝতে পারছি। এবার দেখো এবি, এবিটা কত, এবিটা হচ্ছে সেই 200 মিটার, এবি বা বি। দেখো তো এসি, এসিটা কি, এসি হচ্ছে এ বিন্দু থেকে বাসটা সি বিন্দুতে যাচ্ছে, সে এ বাসটা, তাহলে এ থেকে যদি সিতে যায় তাহলে এটা কার অতিক্রান্ত দূরত্ব, এ বাসের জন্য অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে এসি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এস অফ এ। সো এই লাইনটা আশা করি বুঝতে পারছি, এই লাইনটা হচ্ছে এই মেথড হচ্ছে মেইন। সো বোঝা গেছে আশা করি। এবার দেখো এস বি, বি বাসের জন্য দেখো তো বি বাসটা কিভাবে যাচ্ছে, সমবেগে। সমবেগের জন্য আমরা কোন সূত্র লিখবো, এস = কত, ভিটি। এবার দেখো এ, এ বাসের জন্য আমরা কি লিখতে পারি, দেখো সে ত্বরণে যাচ্ছে, তাহলে ত্বরণের জন্য সূত্র কি হবে, এস = কত, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার।
এটা দেখো তার বেগের মান কত 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এটাকে যদি আমি মিটারে কনভার্ট করে নিই তাহলে মিটারে করলে কত হবে 4 × 10⁻³ 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। তাহলে 1000 মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড কনভার্ট করলে কত হয়ে যাবে 40 মিটার পার সেকেন্ড। এরপর যদি এই তোমার ত্বরণটাকে যদি আমি তোমার কিলোমিটার থেকে যদি মিটারে নিই তাহলে কত দ্বারা গুণ করতে হবে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি 1000 দ্বারা গুণ করি তাহলে এখানে কত হয়ে যাবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি এখানে মান বসাই দিতে পারি, v এর মান এখানে কত হবে 40। তাহলে 40 t এর মান তো আমি জানি না, তাহলে এই b বাসের b থেকে c তে যেতে t সময় লাগবে। সেম ভাবে a বাসের a থেকে c তে যেতেও তার কতটুকু সময় লাগবে t সেকেন্ড সময় লাগবে। দুইজনের কি সময় লাগবে সেম সময় লাগবে। সো এইটুকু কাইন্ডটা বুঝতে পারছি। এবার দেখো 200 প্লাস এই u এর মান কত, a বাসের জন্য u এর মান কত 0, তাহলে টোটালটা কত হয়ে যাবে 0 প্লাস কি করে থাকে হাফ, এর মান কত, এর মান হচ্ছে 4 × 4, আমি তো t এর মান জানি না t স্কয়ার। তাহলে দেখো তো এখান থেকে কি লেখা যায় 40t = 200 প্লাস এটা যদি কাটাকাটি করি তাহলে 2t স্কয়ার। তাহলে দেখো আমি এখান থেকে এবার কি করতে পারি, এবার তোমার উভয় সাইড থেকে 2 কেটে দিতে পারি। তাহলে 20t = কত 100 প্লাস t স্কয়ার। এবার সবগুলোকে যদি এক সাইডে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে t স্কয়ার মাইনাস 20t প্লাস 100 = 0। সো এই লাইনটা এখানে, এই লাইনটা তো আশা করি বুঝতে পারছি যে আমি এখান থেকে 2 কমন নিছি, তাহলে 2 কমন নিলে কত হয় 20t। এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কত হবে 100 প্লাস t স্কয়ার। উভয় সাইড থেকে 2 কেটে গেছে। এবার এখান থেকে আমি কি করছি সবগুলোকে এক সাইডে নিয়ে আসছি। এবার এক সাইডে নিয়ে এসে আমি মিল টার্ম ব্রেক করব। মিল টার্ম ব্রেক যদি করি তাহলে দেখো এমন আসবে t স্কয়ার মাইনাস 10t মাইনাস 10t প্লাস 100 = 0। তাহলে তুমি যদি এখানে যদি কমন নাও t কমন নাও এখান থেকে, তাহলে এখান থেকে যদি আমি t কমন নিই তাহলে কত হবে t যদি কমন নিই তাহলে কত হবে t মাইনাস 10, তাহলে t কমন নিলে t মাইনাস 10। এখান থেকে যদি মাইনাস 10 কমন নিই মাইনাস 10 কমন নিলে কি থাকবে মাইনাস 10 কমন নিলে কি থাকবে t মাইনাস 10, তাহলে t মাইনাস 10। সো এখানে যদি আবার t মাইনাস 10 কমন নিই তাহলে t মাইনাস 10 কমন নিলে কি করে থাকবে t মাইনাস 10। না আলটিমেটলি আমরা কি পাই t মাইনাস 10 = 0। তাহলে t = কত 10 সেকেন্ড। তাহলে কি হবে 10 সেকেন্ড পর গাড়ি দুটি দেখা হবে। দেখো এখানে টাইম কি দুইটা আসছে, তাই t মাইনাস 10 মানে দুইটাই আসছে, t মাইনাস 10 = 0, t মাইনাস 10 = 0 মানে 10 আর 10 মানে তো একটাই টাইম আসে 10 সেকেন্ড। এবার যদি এখানে 10 সেকেন্ড না এসে যদি আরো একটা টাইম আসতো t এর মান মনে করো তখন যদি 5 সেকেন্ড আসতো তাহলে তাদের গাড়ি দুটো কয়বার দেখা হতো দুইবার, একবার 5 সেকেন্ড পর আর একবার 10 সেকেন্ড পর। কিন্তু তোমার যদি এখানে দুইটাই নেগেটিভ টাইম আসতো, দুইটা নেগেটিভ টাইম আসা বলতে মনে করো t এর মান -2 আবার t এর মান মনে করো -3 সেকেন্ড আসছে, তাহলে তোমার কি গাড়ি দুটো দেখা হতো একবারও না, তখন আমরা বলতাম গাড়ি দুটো একবারও মিলিত হবে না। এবার এখানে যেহেতু একটা মান আসছে t এর মান, তাহলে কোশ্চেনে আমাকে বলছিল যাত্রা পথে গাড়ি দুটি কতবার দেখা হবে, তাহলে গাড়ি দুটি কয়বার দেখা হবে একবার দেখা হবে। সো আশা করি বুঝছি ম্যাথটা। সো এই ছিল আমাদের চ্যাপ্টার 2 এর সকল টাইপের ম্যাথ সমূহ। সো আশা করি তোমরা এরপর চ্যাপ্টার 2 থেকে যদি অন্য যে কোনো টাইপের কোশ্চেন আসুক না কেন তোমরা ইজিলি সলভ করতে পারবা। সো ধন্যবাদ সবাইকে।